তুই যাবি এখান থেকে, নয়তো তোর গায়ে এটা মেরে দেব। এটা কি বোমা? বিস্ময়ের সাথে প্রশ্ন করল শেহের। এখনই মেরে দিলাম তোর গায়ে। কথাটি বলেই পাশের বলটি উঠিয়ে মেরে দিল শেহেরের গায়ে। বেচারিও না অচেতন হয়ে পড়ল তৎক্ষণাৎ। বোমা তৈরিতে ক্ষান্ত দিয়ে শামস দৌড়ে আসে শেহেরের মাথার কাছে, চিৎকার করে ডেকে বলে, এই কি হইছে রে তোর? ক্রিকেট বলটাকে বোনা বলে মেরে দিলাম, আর তুই কিনা বেয়াক্কেলের মতো জ্ঞান হারিয়ে ফেললি, শালার মেয়ে মানুষ। বেচারা বোমা তৈরির সরঞ্জামগুলো ঝটপট সরিয়ে নিল ছাদের পানির ট্যাঙ্কির পেছনে। তারপর ভাইকে ফোন দিল শান্ত কণ্ঠে। সানান ফোন রিসিভ করেছে প্রথমবার রিংয়েই। ছেলেটি হতাশ কণ্ঠে জানালো, ভাইয়া, তোমার বউটাকে না ভূতে ধরেছে, ছাদে এসে একদম বেহুশ হয়ে পড়ে গেছে। সানান দ্রুত পায়ে দৌড়ে আসে ছাদে। এসেই অনল ঝরা নরনে চেয়ে শুধায়, আমি কিছু করিনি ভাইয়া, এখানে এসে পটপট শুরু করে দিল। আমি ওকে ঘরে ফিরে যেতে বললাম, গেলই না। তারপর এই ক্রিকেট বলটাকে বোমা বলে মেরে দিলাম গায়ে, আর বেচারিও না বিড়ালের মতো বেহুশ হয়ে পড়ে গেল। তুই কি বলেছিস শেহেরকে? ও সেন্সলেস হলো কেন? শামস চুপ হয়ে আছে চিন্তিত ভঙ্গিতে। সানান বউকে কোলে করে উঠাতে গিয়ে বলল, চুপ কর বেয়াদব, ওর গায়ে নিশ্চয়ই জোরে বল মেরেছিস তুই। আরে গা গরম হয়ে গেছে তো ছাদের গরমে। ইস, বউ নিয়ে এত টেনশন। এহেন দুষ্ট কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি সানান। বউকে কোলে তুলে শামসের পানে চেয়ে বলল, এই বিরিয়ানি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, আয় খেতে আয়। মুখে বললেই আসবো নাকি? তোমার বউকে কোলে তুলে নিচ্ছ, আমাকেও আজ কোলে করেই নিতে হবে। চুপ কর বেয়াদব। ধমক দিয়ে বউ নিয়ে সানান নেমে গেল নিচে। কক্ষে এনে বিছানায় শুইয়ে দিয়েছে সযত্নে। মেয়েটি এখনও অচেতন। বেচারা বড় মশাই ব্যস্ত হল বউয়ের চৈতন্য ফেরাতে। এদিকে বোমা তৈরির সরঞ্জামগুলো ভালো করে লুকিয়ে শামসও ফিরে এসেছে নিচে। ঠান্ডা পানি নিয়ে কয়েকবার চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল শেহেরের। চৈতন্য ফিরতেই সানান কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছিল ছাদে? জ্ঞান হারিয়েছ কিভাবে? জবাব দেবার জন্যই শামস আগেভাগে এসে উপস্থিত হয়েছে। শেহেরের আগেই উত্তর দিয়েছে বেয়ারা ছেলেটি। ভাইয়া, প্রচণ্ড রোদে ওর মাথা সম্ভবত হট হয়ে গিয়েছিল। ছোট একটা ক্রিকেট বলের আঘাতেই জ্ঞান হারিয়ে ফেলল। সানান বউয়ের বদনে চেয়ে নরম সুরে বলল, তোমার কি খুব লেগেছে? শামস ইশারায় অনুরোধ করল বোমার ব্যাপারটি স্কিপ করে যেতে। শেহের বুঝতে পেরে কৌশলী জবাব দিল, না লাগেনি, তবে সত্যি সত্যিই আমি বোমা ভেবেছিলাম বলটাকে। মিথ্যে বলা হচ্ছে আমার সাথে, আজ দুটোর একটাকেও বিশ্বাস হচ্ছে না আমার। আসলে রাত্রে ভালো ঘুম হয়নি তো, এমনিতেই মাথা ঘোরাচ্ছিল, তাই ও ভাবে সামান্য বলের আঘাতেই হুঁশ হারিয়েছি। গত রাতের বাসরের কথা স্মরণ হলো সানানের। কথায় কথায় রাতে ঘুমও হয়েছে কম, মাথা একটু ঘোরাতেই পারে। ছেলেটি কথা না বাড়িয়ে ওদের দুজনকে ডেকে টেবিলে চলে গেল। ওরা দুজনও চুপি চুপি যাচ্ছে পিছু পিছু। টেবিলে গিয়ে প্যাকেট খুলে পছন্দের খাবার দেখে ভীষণ খুশি শেহের। প্যাকেটগুলো নিয়ে সোজা চলে আসে দাদির কক্ষে। বাকি জিনিসপত্র কয়েক মিনিটের মাঝেই নিয়ে আসে। শামস দাদিকে উঠিয়ে হেলান দিয়ে বসিয়ে দেয় খাটের সাথে। এবার শুরু হলো বিলাসী ভোজন পর্ব। চারজন একসাথে বসে গল্প করতে করতে খাবার খাচ্ছে ধীরে ধীরে। সানান আচানক দাদিকে জানায়, দাদি, তোমার নাতনি না একটু আগে ছাদে জ্ঞান হারিয়ে ফেলছিল। ভূতে ধরছে নাকি? নতুন বউ দুপুরবেলা গেছে কেন ছাদে? ভূতের কথা শুনে সানানের বদনখানি মলিন হয়ে গেল। শামস কাঁধ চাপড়ে অভয় দিয়ে বলল, আরে ভাইয়া, কিছু হয়নি তোমার বউয়ের। ভোজন শেষে শামস দ্রুত ফিরে যায় ছাদে। শেহের খাবারের প্লেটগুলো কিচেনে এনে রাখে। এরই মাঝে সানান এসে শুয়ে পড়ে বউয়ের কক্ষে। শেহের কক্ষে এসেই ভীষণ রাগ দেখিয়ে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই দিনের বেলায় তো নিজের রুমে থাকতে পারেন। ফুফুর বাড়ি থেকে চলে এলাম বউয়ের টানে, আলাদা থাকবো কেন? দেখেন, আমার কিন্তু লজ্জা লাগে। লজ্জা লাগলে বড় করে ঘোমটা টেনে চলে এসো আমার কাছে, আমি এখন ঘোমটা খুলতে জানি। ধুর, দেখো লাজবধূ, আর কটা দিন থাকবো বাংলাদেশে, আবার কবে দেখা হবে তোমার সাথে? এমন কেন করছো তুমি? বরের কোমল কথা শুনে মন নরম হয়ে গেছে শেহেরের। জবাব দেয়নি লাজ নম্র কণ্ঠে। মেয়েটির মাথায় অন্য ভাবনা। আজ গরম পড়েছে একটু বেশি। বেচারির আরও বেশি গরম লাগছে বিরিয়ানি খেয়ে। লাজরাঙ্গা ভঙ্গিতে মিনমিনিয়ে বরকে বলল, আচ্ছা ঘুমাবো, কিন্তু একটু পরে। কেন? এই গরমে বিরিয়ানি খেয়ে আমার না আরও বেশি গরম লাগছে। আমি আগে গোসল করে নেই, পুকুরে সাঁতার কেটে গোসল করে তারপরে আসব। আরে দুপুরবেলায় পুকুরে একা গোসল করলে তোমাকে ভূতে ধরতে পারে কিন্তু। থাক, তাহলে ওয়াশরুমেই গোসল করব। আমি কিন্তু গোসল করব পুকুরে। করেন?
কিন্তু একা গোসল করলে আমাকে যদি পড়িতে ধরে। শেহের সহজেই চমকে গেল পরীর কথা শুনে। স্বামীর ধারে কাছে কাউকেই আসতে দেবে না মেয়েটি। সচকিত কণ্ঠে জবাব দিল, তাহলে আমিও পুকুরে গোসল করব আপনার সাথে। সানান মনে মনে হাসছে। যাক, পরীর ভয় দেখিয়ে কৌশলে বউটাকে রাজি করিয়ে নিলাম, এবার একসাথে গোসল করা যাবে। এরই মাঝে শেহের মিনমিনিয়ে বলল, চাচা চাচি হয়তো বাড়িতে নেই, কিন্তু শামস ভাইয়া তো ঠিকই আছে, আমাদেরকে পুকুরে দেখে ফেললে। পুকুর ঘাটের সামনের রশিতে কাপড় ঝুলিয়ে দাও, তাহলে শামস ঘাট দেখতে পাবে না। শেহের ঈষৎ লাজনম্র হাসি দিল বরের বদনে চেয়ে। এরপরই পোশাক নিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে। পুরনো দিনের একটি চেঞ্জিং রুম আছে পুকুর পাড়ে, সেখানে পোশাক রেখে তাকায় ছাদের পানে। ছাদে শামস ভীষণ মনোযোগী বোমা তৈরিতে। দৃষ্টি ঘুরিয়ে মেয়েটি আবার মনোযোগী হলো নিজ কাজে। রশির কাপড়গুলো নেড়ে ঘাটের অংশটিকে আড়াল করে দিয়েছে দ্রুত হাতে। এখন আর শামস দেখতে পাবে না ছাদ থেকে। এরই মাঝে হাতে পোশাক নিয়ে সানান এসে হাজির হয় পুকুর ঘাটে। অর্ধ উন্মুক্ত শরীর ছেলেটির, শুধু হাঁটু পর্যন্ত একটি প্যান্ট আর গলায় তাওয়েল ঝোলানো। বউ তার ঘাটে বসা পানিতে পা ভিজিয়ে। বড় মশাইকে অর্ধ উন্মুক্ত শরীরে দেখে মেয়েটি মুখ ঘুরিয়ে নিল ঈষৎ লাজে। সানান রহস্য ঘেরা কণ্ঠে বলল, বেশি লজ্জা পেলে পানিতে চুবিয়ে রাখব কিন্তু। চুবিয়ে রাখলে কি হবে? আমাকে দেখতেও পারবে না আর লজ্জাও লাগবে না। ফিক করে শেহের ঈষৎ হাসল মিষ্টি বদনে। এরই মাঝে সানান এসে বসেছে পাশে। খুব সাবধানী কণ্ঠে বলল, চলো লাজবধূ, দ্রুত সাঁতার কেটে গোসল সেরে নেই। এত তাড়াহুড়ো কেন? মাত্রই তো লাঞ্চ করলাম, গরম খাবার খেয়ে গোসল করতে হয় না, হেলথ রিস্ক থাকে। তাছাড়া এভাবে পা ভিজিয়ে বসে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। ওহ, আপনি আসছেন আমার সাথে ডাক্তারি করতে? কথাটা বলেই শেহের এক ধাক্কায় পুকুরে ফেলে দিয়েছে বড়মশাইকে। বেচারা উঠেই দুষ্ট ভঙ্গিতে বউকেও টেনে নিতে চেয়েছিল পানিতে, কিন্তু বউ বেচারি ততক্ষণে লাফিয়ে উঠে গেল ওপরের সিঁড়িতে। নিদারুণ খুশি মেয়েটি, খিলখিল করে হাসছে গোলাপ রাঙা অধরে। এহেন হাসি মুগ্ধ করছে সানানের স্নিগ্ধ নয়নকে, তৃপ্ত করছে অতৃপ্ত হৃদয়কে। ময়ূরীর ন্যায় রুমঝুম খুশিতে দুলতে থাকা বউয়ের দিকে পুকুরের পানি ছিটিয়ে দিল মুচকি হেসে। এক অজানা খুশির ঝিরঝিরে অনুভূতি তার হৃদয় জুড়ে। এ মনোময়ূরীর সাথে হৃদয়টাও কেন যেন নাচতে চায় প্রেম প্রেম ছন্দে। সেই সব প্রেম প্রেম ছন্দে দুলে ছেলেটি বউকে বলল, লাজবধূ, তুমি খুশি হয়ে এসেছ আমার জীবনে, যেমনি করে উষা আসে আধার নিশা পেরিয়ে। আমার শূন্য জীবনে আপনিও এসেছেন পূর্ণতার পরশ নিয়ে। ভালোবাসার অসীম আশা দিয়েছেন আমার মরুময় হৃদয় জুড়ে। সেই আশার আবেশে হারিয়ে যাচ্ছি যেন আমি প্রহরে প্রহরে। এইসব প্রেমালাপ করতে করতে শেহের চলে এসেছে একদম পানির কাছে। এবার সানান হাত ধরে বউকে ফেলে দিল পানিতে। বউ বেচারি ডুবে যাবার পূর্বেই কোলে তুলে নিয়েছে শক্ত করে। লাজবধূর পানে চেয়ে ঠোঁট টিপে হেসে বলল, যদি এখন ডুবে যেতে? আমি তো সাঁতার জানি, আর ডুবলে আপনাকে নিয়েই ডুবব। তাই? হুম। এভাবে হাসি খুশি হয়ে থাকতে পারবে সারা জীবন? পারবো, যদি আপনি স্বেচ্ছায় দুঃখ না আনেন জীবন দুয়ারে। যদি জীবন কভু হারায় আধারে, তবু আমায় ছেড়ে যেও না দূরে। নিয়তি যদি তাড়িয়ে নেয় কোনো আধার রাতে, তবে একখানি চাঁদ হয়ে তুমি থেকো আমার সাথে। থাকবো আপনারই হয়ে। থেকো। আজ কি শুধু আলাপই করবেন? পুকুরে নেমে গোসল করবেন না? চলো তাহলে ডুব দেই প্রেমের জলে। আগে ছাড়ো নামায়, এভাবে কোলে রাখলে ডুব দেব কিভাবে? ছাড়বো মানে? আমি তো বউ নিয়েই ডুব দেব। এটা কেমন কথা? তুমিই তো বলেছ ডুবলে আমায় নিয়েই ডুববে। তোমার সেই স্বপ্ন পূরণেই এখন কোলে নিয়ে ডুব দেব, একসাথে ডুবব। আপনি কিন্তু ইদানিং অনেক কথা বলছেন, আগে তো তেমন কথাই বলতেন না। কথা নয়, এসব প্রেম কথা। আর আগে এসব কথা বলবো কিভাবে? আগে কি এভাবে বউ কোলে নিয়েছি নাকি? দগ্ধ দুপুর পেরিয়ে ক্লান্ত বিকেল এসেছে ধরায়। ধীরে ধীরে বৈকালিক মায়া ছড়িয়ে পড়ছে চারিদিকে। এমন মায়ায় প্রেমের টান আসে মনের ঘরে। সে টানে বিকেলে তরি আসতে চায় শামসকে দেখতে। মাথা ফেটে যাওয়ার ঘটনা শুনে দেখতে আসবে মেয়েটি। প্রেয়সীর আগমনী সংবাদ শুনে বেয়ারা ছেলেটি ভীষণ অসুস্থের ভান করে শুয়ে আছে। ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড আসবে শুনে সানান বেরিয়ে যায় কক্ষ থেকে। বউয়ের কক্ষের পানে এগিয়ে আসতেই মনে পড়ে, আরে এ মেয়েটা তো আমার বউয়েরই বান্ধবী, বউয়ের কক্ষেও নিশ্চয়ই আসবে। এসব ভেবে বেচারা সোজা বেরিয়ে যায় ঘর ছেড়ে। এরই মাঝে তরি চলে আসে বাড়িতে। কুশল বিনিময় শেষে শেহের বান্ধবীকে নিয়ে যায় শামসের কক্ষে। মাথায় ব্যান্ডেজ তো আবেই ছিল, দুষ্ট ছেলেটি আরও বেশি অসুস্থের ভান করে আছে এখন। শেহের কিছু জলখাবার পরিবেশন করে ঘর ছেড়ে বেরিয়ে যায় শামসের খোঁজে। শামসের মাথার পাশেই একটি চেয়ারে বসে আছে তরি। ছেলেটি অভিমানী সুরে বলল, মাথাটা তো ফেটে গেল তোমার সাথে প্রেম করতে গিয়ে।
গিয়ে। কই একটু সেবা যত্ন করবে? কিছুই করছো না। সেবা যত্ন করতে পারি, তবে মাথাটা আস্ত নাও থাকতে পারে। তুমি ভীষণ দুষ্ট। তোমার নাম পরি না দিয়ে অন্য কিছু দেয়া উচিত ছিল। কি নাম যে দিতে পারি। মি বদ জিন, আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপরে নাম খুঁজবেন। শামস কথা বাড়ায়নি এখন। বেচারার প্রকৃতির ডাকে সাড়া দেবার সময় হলো। এমন অসুস্থের ভাব যেন বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই পারবে না। পাশে থাকা তরিকে বিনীত স্বরে অনুরোধ করল। আমায় ধরে একটু ওয়াশরুমে নিয়ে যাও না। কেন, মাথা ফাটলে কি ওয়াশরুমে যাওয়া যায় না? আরে হ্যাঁ, আমি তো পায়েও ব্যথা পেয়েছি আজ। ওহ আচ্ছা। শামস ধীরে ধীরে উঠে বসে বিছানায়। তরির কাঁধে ভর দিয়ে চলে গেল ওয়াশরুমে। প্রেয়সীর কাঁধে হাত রাখতেই উদাস প্রেমের এক মাতাল হাওয়া বয়ে গেল ছেলেটির তন্মনা চিত্তে। সে হাওয়ায় মন উঠতে চায় প্রজাপতির ন্যায় ঝিলমিল রঙিন ডানায়। প্রেম প্রেম ভাবনাগুলোও সেজেছে আজ রংধনুর 7 রঙের বাহারে। এসব সপিল ভাবনার বর্ণিল ঘোরের মাঝেই ছেলেটি বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। আবারও প্রেয়সীর কাঁধে ভর দিয়ে ভীষণ খুশিতে চলে আসে বিছানার কাছে। বিছানায় বসার আগে একটি চুমু খায় তরির মসৃণ ললাটে। আচানক প্রেমের পর্শে ঈষৎ লাজ রাঙা হলো মেয়েটির বদনখানি। ধীরে ধীরে দুজন একই সাথে মগ্ন হল শেহরের পরিবেশনকৃত সে জলখাবার গ্রহণে। হঠাৎ ধপ করে একটি বেল পড়ে উঠোনের বেল গাছ থেকে। শামস তৎক্ষণাৎ দৌড়ে গেল বেল কুড়িয়ে আনতে। খানিক বাদে বেল হাতে ফিরেও এলো হাসি মুখে। কাছে এগিয়ে এলেই তরি এক লাথি দিয়ে উল্কিয়ে ফেলে শামসকে। তুড়ি মেরে মেকি রাগ দেখিয়ে বলল, এই আপনার না পায়ের ব্যথা, হাঁটতেই পারেন না, দৌড় দিলেন কিভাবে? জবাব না দিয়েই শামস এক টানে তরিকে ফেলে দিল নিজের বুকে। ঘটনার আকস্মিকতায় ভীষণ অপ্রস্তুত মেয়েটি। বেচারা শামস ভাইদের মতো মার্জিত চরিত্রের নয়, বরং একটু বেশিই রোম্যান্টিক। বয়সও তার প্রেম প্রেম ছন্দে হারাবার। প্রেয়সীকে বুকে টেনে নিয়ে বিজয়ের হাসি ফুটে উঠল বেয়ারা ছেলেটির বদনে। তরি ভীষণ রাগে চিৎকার করে বলল, এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কথা দাও, আজ থেকে তুমি করে বলবে আমায়, তাহলে ছেড়ে দেব এখনই। ঠিক আছে, তুমি করেই বলবো। শামস বাহুডোর থেকে ছেড়ে দিল তরিকে। ঝটপট উঠে বসেছে মেয়েটি। উঠেই এক ঘুষি দিল শামসের চড়া কাঁধে। বেয়ারা ছেলেটি ঈষৎ আর্তনাদ করে বলল, আরে মেরে ফেলতে চাও কেন? গুন্ডা নাকি? ভীষণ বাদর আপনি, পুরোপুরি বদজিন, আপনার সাথে আর দেখাই করব না। এমনও তো হতে পারে সত্যি বহুদিনেও আর দেখা হবে না। সেটাই ভালো, আপনার থেকে দূরে থাকাই উচিত। ফোনে কথা বলবো, এখন গেলাম আমি। কণ্ঠে এক রাশ অভিমান নিয়ে তরি জবাব দিল। কথাটুকু বলেই সোজা ঘর ছেড়ে বেরিয়ে যায় তরি। আসছে শুক্রবারে বিয়ে ঠিক হয়েছে সায়ন আর মেহেকের। সানান শেহেরেরও আনুষ্ঠানিক বিয়ে হবে সেদিন। মেহেকদের ওখান থেকে ডাক্তার আন্দালিব এবং মায়া এখনও ফেরেনি বাড়িতে। সায়নও হবু শ্বশুর বাড়িতেই। সাদেক আর রাহেলা নিষ্প্রয়োজনেই আছে রূপমদের ওখানে। একমাত্র মেয়েটি নাকি ঢাকায় অসুস্থ। রূপমদের বাড়িতে গিয়ে ওনারা কি করেন কে জানে। সেদিন শাস্তি হিসেবে রূপমের সাথে সামিরার বিয়ে দেবার আদেশ করেছিল সানাম, কিন্তু রূপম পালিয়ে যাওয়ায় পুলিশ মোকাম্মেলের সাথে সামিরার বিয়ে দিয়ে দেয়। ক্ষমাও করে দেয় এদের দুজনকে। মামলা হয় শুধু মেইন কালপ্রিট রূপমের বিরুদ্ধে। রূপম তো এখনও পলাতক, পুলিশ গ্রেফতারি করতে পারেনি বদমাসটাকে। নিশ্চিতভাবে সানান শেহেরের ওপর ওদের অনেক ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই সেদিন মায়া আহমেদের নিকটে এসে শেহেরের চরিত্র নিয়ে যা তা বলেছিল আলেয়া। বিয়ের আগে ওদের এক বিছানায় থাকার ব্যাপারটিও নেগেটিভভাবে প্রেজেন্ট করে মন বিষিয়ে দিতে চেয়েছিল। সেদিন রাহেলা চুপ থাকলেও চরিত্র নিয়ে মায়া আলেয়ার কথার বানে শেহের আত্মহন্যার পথেও প্ররোচিত হয়। এসব কারণে ডাক্তার আন্দালিবও ক্ষুব্ধ। দেশে যাননি বড় বোন আলেয়ার বাড়িতে, অথচ মেয়ে সামিরার এমন দুঃসময়ে সাদেক রাহেলা গিয়ে ঠিকই ভিড় জমিয়েছেন রূপমদের বাড়িতে। সুলতানা তানি লিখে ফেসবুকে সার্চ দিলে আমার গল্পের পেজ পেয়ে যাবেন। আমি শুধু ফেসবুকেই গল্প লিখি। কিছু চোর আমার গল্প চুরি করে ফেসবুক সহ টিকটকে নিজেদের নামে চালাচ্ছে। নীরব, নিস্তব্ধ, নিঝুম পুরো ধরনী। আধারের চাদরে মগ্ন এ মায়াবী মধ্যরাত।
রাত 1টার মতো বাজে এখন। বাড়িতে মানুষ বলতে 4 জন, সানান, শেহের, শামস আর দাদি। রাত 10টা থেকেই ইলেকট্রিসিটি নেই পাড়ায়। শেহেরদের বাড়ির বিকল্প জেনারেটরও কয়েকদিন ধরে নষ্ট। গরমে ঘুমোতে পারছে না সানান। জানালার পাশে বসে চুপি চুপি গল্প করছে লাজবধূর সাথে। হঠাৎ আওয়াজ হলো ঘরের মেইন দরজায়। ওরা জানালা থেকে দেখতে পায় শামস বেরিয়ে যাচ্ছে ঘর ছেড়ে। সানান এখান থেকেই উচ্চস্বরে প্রশ্ন করে, এ তো রাত্রে কই যাস? ভাইয়া, কারেন্ট তো নেই বাড়িতে, খুব খারাপ লাগছে, ঘুমোতেই পারছি না একদম, তাই একটু হাঁটতে বেরিয়েছি। শামসের জবাব শুনেই শেহের সাবধানী কণ্ঠে বলল, শামস ভাইয়া, আজ ভুলেও যেও না বাইরে। এলাকায় এমন দীর্ঘক্ষণ কারেন্ট না থাকাটা পূর্ব পরিকল্পিত। মানে? ওরা মাঝে মাঝেই পুরো এলাকা অন্ধকার করে ডাকাতি, খুন, ধর্ষণের মতো অঘটন ঘটায়। তাই নাকি? সানান, শামস 2 ভাই একসাথে প্রশ্ন করল শেহেরকে। হ্যাঁ, এভাবেই তো অপরাধ খুলো হচ্ছে এলাকায়, কিন্তু কাউকেই কখনো পুলিশ আটক করেনি। তাহলে তো ইলেকট্রিসিটি না থাকলেই ওদেরকে ধরা যায়, খুব সহজ, আটকারোটাও। ওহ আচ্ছা। পুলিশের একটাই কথা, অপরাধী চিহ্নিত হয়নি। আসলে পুলিশ অপরাধীর যোগ সাজসও থাকতে পারে। তুমি বাসার ভেতরে ঢুকে যাও তো শামস ভাইয়া, গুন্ডারা যদি তোমাকে ধরে তাহলে কিন্তু ছাড়বে না। আরে ধুর, আমি একটু ঘুরে আসি, ভীষণ গরম লাগছে। কথাটি বলেই শামস এগিয়ে যায় বাড়ির গেটের দিকে। শেহের সানানকে প্রশ্ন করল, শামস ভাইয়াকে বারণ করলেন না কেন? ও খুব বদমাশ, বারণ শোনে না। তাহলে চলুন ঘুমিয়ে পড়ি। শামস ফিরে আসুক, ও ঘরে না ফেরা পর্যন্ত ঘুম হবে না আমার। ভাইকে খুব ভালোবাসেন বুঝি? বউকে আরও বেশি ভালোবাসি। ওদের আলাপচারিতার মাঝেই শামস ফিরে এলো দ্রুত পায়ে। এসেই জানালার বাইরে থেকে ফিসফিসিয়ে বলল, সানান ভাইয়া, আমাদের মসজিদের ডাক বাক্সে না ডাকাতি হচ্ছে। কি বলিস? মসজিদের ডাকবাক্সে ডাকাতি? শেহের তৎক্ষণাৎ জবাব দিল, হবে না কেন? চোর ডাকাতের কোনো ধর্ম আছে নাকি? জানেন না, আমাদের এই মসজিদের ডাকবাক্সে মানুষ অনেক টাকা দেয়। কেউ কেউ 5-10 টাকাও দেয়, আবার কেউ কেউ টাকার বান্ডেলও দিয়ে যায়। কয়েক বছর পর পর ডাকবাক্স খুললে একসাথে অনেক টাকা পাওয়া যায়। এই তো কয়েকদিন পরেই নাকি মসজিদ কমিটি ডাকবাক্স খুলবে, তাই আগে ভাগেই টাকা সরিয়ে নিতে এলো। ওরা তাহলে সব জেনে শুনেই ডাকাতি করতে এলো মসজিদে? হ্যাঁ, অবশ্যই। ওরা 2 ভাই অবাক ভঙ্গিতে চেয়ে আছে শেহেরের বদনে। আরও অজানাকে জানার সুতীব্র কৌতূহল বিরাজমান সে দৃষ্টি জুড়ে। মেয়েটি আবারও জোর দিয়ে বলল, আমি নিশ্চিত এটা সেই অপরাধী চক্রটাই। গত কয়েক বছরে আমাদের পৌর এলাকায় 4-4টে খুন হয়েছে। সেই সব রাতেও এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎবিহীন ছিল। ভিকটিমকে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে খুন করা হয়। ডাকাতি, ধর্ষণের মতো ঘটনার রাতেও এভাবেই একটানা ইলেকট্রিসিটির সমস্যা থাকে। তাই? দুঃখের বিষয় কি জানেন, ওরা ডাকাতি করতে এসেও এলাকায় কয়েকজনকে খুন করেছে। কোনো আসামি ধরা পড়েনি? প্রশ্ন করল আগ্রহ নিয়ে। না, একজনও না। ওদের পেছনে হয়তো ক্ষমতাধর কারো হাত আছে, তাই সব সময় ধরা ছোঁয়ার বাইরেই থাকে। শেহেরের কথা শেষ হতেই শামস অনুরোধের সুরে ভাইকে বলল, ভাইয়া, চলো ডাকাতদের আজকে মেরে ফেলি, এলাকার মানুষগুলো শান্তি পাবে। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো কোনো অস্ত্রও নেই। আমার কাছে বোমা আছে। কি আজে বাজে বকছিস? দুপুরে তুমি দেখছো না শেহের ছাদে জ্ঞান হারিয়েছে? আমি তখন বোমা বানাচ্ছিলাম, ওকে বোমার ভয় দেখাতেই তো জ্ঞান হারালো। সানান, ধমকেও সুরে, সানান, কি অবস্থা লাজবধূ, এসব সত্যি নাকি? মাথা উপরে নিচে নেড়ে শেহের ইশারায় জবাব দিল, সত্যি। এরই মাঝে শামস আবারও অনুরোধ করল, চলো ভাইয়া, ওদেরকে শেষ করে দেই, কাকপাক্ষীও টের পাবে না। পুরো এলাকা ওরা অন্ধকার করে দিয়েছে, কোনো সিসি ক্যামেরায়ও ধরা পড়ব না আমরা। সানান দাঁড়িয়ে অবনত শিরে চিন্তিত ভঙ্গিতে কি করা উচিত কোনটা অনুচিত ভাবছে আনমনে। খানিক বাদে ভাবনার ঘোর কেটে বলল, ওয়েট, আমি পুলিশকে ফোন দিয়ে জানাচ্ছি ডাকাতদের কথা। শেহের জবাব দিল মুখের ওপর, মাথা খারাপ? এখানকার যে বাড়ি থেকেই চোর ডাকাতের খবর জানিয়ে ফোন দেয়া হয়, পুলিশের সোজা অজুহাত তারা অন্য কোনো মিশনে আছে, অথবা থানায় স্টাফ সংকট। চোর ডাকাত থাকতে কখনোই স্পটে আসে না, আসে অনেক দেরি করে, ফজরের আগে, যেন অপরাধীরা ক্ষতি করে পালিয়ে যেতে পারে। এত সমস্যা? শেহের জবাবও দিতে পারেনি। শামসি কথা বলে যাচ্ছে এক নাগারে, ভাইয়া, তুমি লন্ডনে রাজনীতি করো ভাইয়া, অনেক সাহসও আছে তোমার, কিন্তু আজ এভাবে নীরব হয়ে আছো কেন? দেখ, আমি ডাক্তার মানুষ, এসব চোর ডাকাত ফেস করা আমার কাজ না। শুনলে তো ভাইয়া, এই গ্রুপই নাকি এলাকায় রেপ, মার্ডার, রোবারি সব করে যাচ্ছে। এই যে তোমার ফুলের মতো বউটাকে দেশে রেখে যাবা, ওরও একটা ক্ষতি করে বসতে পারে। চুপ চুপ কর বেয়াদব, আরেকটা বাজে কথাও বলবি না।
আচ্ছা ঠিক আছে, তুমি থাকো এখানে, আমি একাই যাচ্ছি বোমা নিয়ে ডাকাত মারতে। শেষবারের মতো দেখে রাখো আমায়, আজ মরে গেলে আর দেখতেও পাবে না এই শামসকে। কথাগুলো বলতে বলতে শামস ঝটপট প্রবেশ করল ঘরে। ছেলেটি বড্ড একরোখা, চরম অবাধ্য, কখনো কারো শাসনই মানতে চায় না। সানান দৌড়ে গেল দরজা লক করে শামসকে আটকে রাখতে, কিন্তু দুষ্ট শামস আগেই দৌড়ে বেরিয়ে গেছে বোমা নিয়ে। সানান করুণ দৃষ্টিতে তাকালো লাজবধূর পানে। বেচারার নিজেরও ঠিকই যেতে ইচ্ছে করছে ভাইয়ের সাথে, অশুভ লোকগুলোকে মোকাবেলা করতে, কিন্তু তার জীবনের সাথে শেহেরের জীবনটিও যে জড়িয়ে গেছে। একটি এতিম দুঃখী মেয়েকে বিয়ে করে বিপদে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। আজ ডাকাতের মুখোমুখি হতে গেলে যে কোনো অঘটনই ঘটতে পারে জীবনে। সানান আনমনে ভাবছে, আমার কোনো দুর্ঘটনা হলে নষ্ট হয়ে যাবে এতিম শেহেরের পুরো জীবন। কিন্তু শামসটাও তো বেরিয়ে গেছে, ওর জীবনও আজ শেষ হয়ে যেতে পারে। তবে ধর্ষণ আর ডাকাতি যেভাবে বেড়েছে, এসব ইস্যুতে হাত গুটিয়ে রাখাটাও কাপুরুষোচিত। অপরাধীদেরকে ফেস করার এমন সুবর্ণ সুযোগ আর নাও আসতে পারে। যে কোনোভাবে আজ প্রতিহত করা উচিত ওদেরকে, চিহ্নিত করা উচিত সুনির্দিষ্টভাবে। চিহ্নিত করতে পারলে বিচারের আওতায় আনা সময়ের ব্যাপার। সবচেয়ে বড় কথা, শামস একা গিয়ে যদি সত্যি আর ফিরে না আসে। শেহের যেন নীরবেই আন্দাজ করতে পেরেছে স্বামীর মনের গোপন কথা। নিজেও অনেকটাই নিশ্চিত যে এই চক্রই এলাকায় সকল অপরাধ করে বেড়ায়। ওদের সাহসও ইদানিং অনেক দূর বেড়ে গেছে। শেষ পর্যন্ত একজন কলেজের ম্যাডামকেও ওরা লালসা থেকে রেহাই দেয়নি। যে কোনো সময় যে কোনো মানুষের জীবন ওদের ভয়াল থাবায় নষ্ট হয়ে যেতে পারে। স্থানীয় থানা পুলিশ নেহাত ওদের হাতের পুতুল। আজও কোনো আসামি চিহ্নিত করেনি, হয়তো চিহ্নিত করলেও গ্রেফতারও করেনি। আর বিচার তো বহু দূরের ব্যাপার। শামস ভাইয়াকেও এভাবে একা ছেড়ে দেওয়া উচিত নয়। এখন ওনাকে ডাকাডাকি করতে গেলে সে আওয়াজ পুকুরের উল্টো পাড়ের মসজিদ থেকেও শোনা যাবে। সেক্ষেত্রে ডাকাত দল টের পেয়ে যাবে। নিজেরা চিহ্নিত হয়ে যাবার ভয়ে বাড়িতে এসে খুন খারাপিও করতে পারে। তাছাড়া আজ যেহেতু সুযোগ এসেছে, আজই চিহ্নিত করা উচিত এদেরকে, তারপরে যা হবার হবে। এইসব এলোমেলো ভাবনা ছেড়ে মেয়েটি মনোযোগ আকর্ষণ করল সানানের। কঠিন কণ্ঠে ধীরে ধীরে বলল, নিশ্চয়ই আমার মতামতের জন্য অপেক্ষা করছেন, আর কোনো অপেক্ষা নয়। যান, আপনিও চলে যান ভাইয়ের সাথে। নিজেকে সুরক্ষিত রেখে ওদেরকে ফেস করে আসুন, এরপরে যা হবার হবে। সানান শুকনো হাসি দিয়ে এসে দাঁড়ালো বউয়ের পাশে, মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল সুরে বলল, তুমি সাবধানে থেকো লাজবধূ, আমরা দুজন যাচ্ছি একসাথে। ঘর থেকে বেরিয়ে শামসকে ডেকে অপেক্ষা করার অনুরোধ করল সানান। তারপর দ্রুত চলে যায় পুকুর পাড়ে। মোবাইলের টর্চের আলোয় কাপড় শুকাতে দেয়ার নাইলনের দড়িগুলো খুলে নেয় ঝটপট করে। অতপর দুভাই একসাথে বেরিয়ে গেল বাড়ির পেছনের বাগান দিয়ে। ঘর থেকে বেরিয়ে শামসকে ডেকে অপেক্ষা করার অনুরোধ করল সানান। তারপর নিজে দ্রুত চলে যায় পুকুর পাড়ে। মোবাইলের টর্চের আলোয় কাপড় শুকাতে দেয়ার নাইলনের দড়িগুলো খুলে নেয় ঝটপট করে। অতপর দুভাই একসাথে বেরিয়ে গেল বাড়ির পেছনের বাগান দিয়ে। সানান চুপি চুপি ভাবছে, আজ ডাকাতদেরকে চিহ্নিত করতে হবে। তার আগে যে কোনোভাবে শামসকে বোকা বানিয়ে বোমগুলোর দায়িত্ব আমাকেই নিতে হবে, নয়তো যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। পাড়ার বিশাল জামে মসজিদটির অবস্থান বাড়ির সামনের দিকে। ডাক্তার আন্দালিবের দাদা মসজিদ নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। মসজিদটি মেইন রাস্তা থেকে একটু ভেতরের দিকে। সামনের সোজা রাস্তা বরাবর গিয়ে একটি বাঁক। ডাকাতদের এই পথের বাঁক দিয়েই ফিরতে হবে আজ। বাড়ির পেছনের বাগান দিয়ে ওরা দুজন চুপি চুপি চলে এসেছে এই বাঁকে। বাঁকের এক পাশে সানানদের বিশাল বাগান, অন্য পাশে প্রশস্ত খাল। বাড়ি ঘরও তেমন নেই ধারে কাছে। খালের পাড়েও বাগানের গাছের মতো বড় বড় গাছ। ওরা দুভাই মোটা নাইলনের দড়ি রাস্তার দুপাশের গাছের সাথে আড়াআড়িভাবে বেঁধে নিয়েছে। এই বাঁধন শুধু একটি প্যাচ দিয়ে নয়, রাস্তা থেকে 3 হাত ওপর পর্যন্ত কয়েক স্তরে দড়ি লাগিয়েছে। পথে একটি ব্যারিকেডের মতো তৈরি হলো এখন। বাঁকের এখানে ব্যারিকেড তৈরির কারণও যৌক্তিক। ডাকাতরা বাইকে করে পথের বাঁকে আসার আগে ঘুণাক্ষরেও টের পাবে না এখানে ব্যারিকেড আছে। তীব্র গরমের কারণে শামস স্যান্ডো গ্যাম্বির সাথে হাফ প্যান্ট পরিহিত। গাছে উঠতে গিয়ে বেচারার হাফ প্যান্টটি ছিঁড়ে গেল নিচের অংশ দিয়ে। বেয়ারা ছেলেটি আর আরোহণ করতে পারল না গাছে, তাহলে পুরো প্যান্টই ছিঁড়ে যাবে। প্যান্ট অক্ষত রাখতে বেচারা গাছ থেকে অবতরণ করল নিচে। শত দুষ্ট হলেও মান সম্মান আছে না ছেলেটির। এদিকে বিলম্ব করার ক্ষণ এখন নয়। সানানকে দ্রুত উঠতে হবে গাছে। নিজে গাছে উঠতে পারবে না বলে শামস সহজেই বোমাগুলো দিয়ে দিল ভাইকে।
বেচারা ডাক্তারকে বোমার ব্যাগটি পেতে আর কৌশলী হতে হলো না। ব্যাগ হাতে দ্রুত আরোহণ শুরু করল গাছে। শামসু ঠাই দাঁড়িয়ে নেই, চুপি চুপি লুকিয়ে পড়েছে বাগানের ঝোপের আড়ালে। সানান উঠে বসে রয় গাছের মগ ডালে, একরাশ ঘন পাতার আড়ালে। এবার শুধু অপেক্ষা ডাকাতদের আগমনের। অন্ধকারে গা ছমছমে পরিবেশ, ঝিঝি পোকাদের আওয়াজও নেই চারদিকে। পুরো প্রকৃতি জুড়ে সীমাহীন নীরবতা আর নিস্তব্ধতা। সানান এক মনে ভাবছে, মানুষ খুন করার শিক্ষা আমি পাইনি, বাঁচানোর শিক্ষা নিয়েছি। দুষ্ট শামসের তাড়নায় এসেছি এখানে, কিন্তু নিজ হাতে খুন করে আমিও ডাকাতদের মতো নির্মম হতে পারি না। আর শামসের মতো অস্থিরত নই আমি। এক কাজ করব, ডাকাতরা ব্যারিকেডে উল্টে পড়ে গেলে বাইকের আলোয় ওদের ভিডিও করে রাখব। সেগুলো মিডিয়ায় ছড়িয়ে দিয়ে পুলিশকে বাধ্য করব গ্রেফতার করতে। যেই ভাবা সেই কাজ। ছেলেটি ঝটপট মুঠোফোনের ক্যামেরা রেডি করে বসল। খানিক বাদে দূর হতে বাইকের শব্দ ভেসে এলো কানে। সানানের মুঠোফোনের ভিডিও ক্যামেরা রেডি, বাইকের লাইটের আলোয় সব কিছু স্পষ্ট। আচানক দ্রুতগতির বাইকগুলো এসে নাইলনের দড়িতে বাধাপ্রাপ্ত হয়ে উল্টে গেল। সব মুখোশধারী আরোহীরা এলোমেলোভাবে আছড়ে পড়ল বাইক থেকে। মসজিদের টাকার বস্তাটিও একটি বাইক থেকে ছিটকে গিয়ে পড়ল প্রশস্ত খালে। সানান চাচ্ছে দ্রুত বাইকের রেজিস্ট্রেশন নাম্বারগুলো ভিডিওতে ধারণ করতে, যেন সহজে নাম্বার থেকে ওদের পরিচয় শনাক্ত করা যায়। ছেলেটির ইচ্ছে নেই বোমা নিক্ষেপ করে মানুষ খুনের। অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার ইচ্ছেটাই তো স্বাভাবিক। বিচারটা না হয় আইনের মাধ্যমেই হোক। কিন্তু আজব ব্যাপার, একটি বাইকেও রেজিস্ট্রেশন নাম্বার প্লেট নেই। ওরা নাম্বার প্লেট খুলে রেখে এসেছে, ওদের মুখও ঢাকা মুখোশের আড়ালে। এই জন্যই হয়তো পুলিশের শনাক্ত করতে এত কষ্ট। পুলিশ অবশ্য ইচ্ছে করেও হাত গুটিয়ে বসে থাকতে পারে। সানান ভাবছে, বাইকের নাম্বার না থাকুক, ডাকাতদের চেহারা মুখোশের আড়ালেই থাকুক, আমি ভিডিও ধারণ করেই নেব। বাইক আর ওদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেও ডাকাত চিহ্নিত করা যাবে। কিন্তু ভাগ্য বড়ই বৈরী। অতি উৎসাহী শামস শীষ বাজালো ঝোপের আড়াল থেকে। বেয়ারা ছেলেটি ভাইকে ইশারা দিচ্ছে বোমা বর্ষণে, আর এক মুহূর্ত বিলম্ব না করতে। দুর্ঘটনা কবলিত বাইক আরোহীরাও শুনতে পেল শামসের আওয়াজ। উঠে বসেই একজন কোমর থেকে পিস্তল বের করল। ঝোপের দিকে গান পয়েন্ট করেই দাঁড়াবার চেষ্টা করছে। সানানের বোধগম্য হলো আর হয়তো কোনো উপায় নেই। এখন বোমা নিক্ষেপ না করলে ওরা কয়েক মিনিটের মাঝেই ঝোপের আড়াল থেকে শামসকে খুঁজে বের করবে। তারপরে হয়তো আমার চোখের সামনেই নির্মমভাবে হত্যা করবে। না, কোনোভাবেই ভাইকে মৃত্যুমুখে পতিত হতে দেয়া যাবে না। এমনটা ভেবেই মুঠোফোন ব্যাগে রেখে দ্রুত হাতে বোমা নিক্ষেপ করতে শুরু করল। পরপর 9টি বোমা নিক্ষেপ শেষে ফুরিয়ে যায় ছেলেটির বোমা ভাণ্ডার। আরোহীরা ছিন্ন ভিন্ন হয়ে যায় একের পর এক বোমার আঘাতে। কিন্তু টাকার বস্তার বাইকটি উল্টে গিয়ে আটকে পড়েছিল দুটো গাছের ফাঁকে। বাইকের দুজন আরোহী তখন পড়ে যায় খালে। খালে থাকা ডাকাত দুজন একদমই অসুস্থ হয়নি বোমাক্রমণে। খাল থেকে ওরা দুজন আন্দাজও করতে পারেনি উল্টো দিকের ঝোপে থাকা শামসের অবস্থান সম্পর্কে। এদিকে গাছের ফাঁকে আটকে পড়া বাইকটি এখনও চলনসই, ক্ষতিগ্রস্ত হয়নি তেমন। খাল থেকে উঠে বাইকটি নিয়ে পালিয়ে যায় জীবিত ডাকাত দুজন। এবার পালিয়ে যেতে আর সমস্যা হলো না ওদের, কারণ বোমার আক্রমণে নাইলনের দড়ির ব্যারিকেড অলরেডি নষ্ট হয়ে গেছে। ওরা ফিরে যেতেই ব্যাগ হাতে সানান অবতরণ করল গাছ থেকে। শামসু দ্রুত বের হয়ে আসে ঝোপের আড়াল থেকে। এসেই ভয়ে আতকে ওঠে দুষ্ট ছেলেটি। 7 জন মানুষের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে স্পটে। নিজ হাতে বোমা বানিয়েছে শামস। খুব শক্তিশালী না হয়ে পারে, ক্ষণিকেই মৃত্যুবরণ করল 7 জন। পথের বাঁক লাগোয়া কোনো বাড়ি ঘর নেই। মধ্যরাত হওয়ায় দূরের বাড়িগুলোর ঘুমন্ত লোকজন হয়তো ঠিকভাবে টেরও পায়নি ঠিকভাবে। যাদের ঘুম ভেঙেছে তারাও হয়তো ভীষণ আতঙ্কিত, আন্দাজি করতে পারেনি বোমাবাজির স্পট সম্পর্কে। ওরা দুভাই বাড়ির পেছনের বাগান দিয়েই চুপি চুপি ফিরে এলো ঘরে। জানালা খুলে বসে এক মনে আল্লাহর নাম নিচ্ছিল শেহের। ওরা চলে আসতেই মেয়েটি দৌড় খুলে দেয় দৌড়ে গিয়ে। হাঁসফাঁস করতে করতে জিজ্ঞেস করে, ডাকাতরা কি মরে গেছে? মরেছে, শুধু 2 জন পালিয়ে গেছে। ঘরে ঢুকে অস্থির চিত্তে শামস চলে যায় নিজ কক্ষে। সানান কিছুটা চিন্তিত, কিন্তু ভঙ্গি স্বাভাবিক। ধীর পায়ে কাছে এসে বউয়ের কপালে চুমু খেয়ে শুধালো, ভয় পেয়েছ লাজবধূ? না না, উৎকণ্ঠিত কণ্ঠে জবাব দিল শেহের।
এরই মাঝে শামস বের হয়ে আসে কক্ষ থেকে। এমনভাবে মানুষের ছিন্ন ভিন্ন লাশ জীবনে কখনো দেখেনি ছেলেটি। এমন ঘটনা ঘটল আজ নিজ উদ্যোগেই। ক্ষণিকেই কেমন যেন অস্থির, ব্যাকুল, বিচলিত হয়ে গেছে বেচারা। চিকিৎসা পেশার কারণে মানুষের কাটাছেঁড়া শরীর জীবনে অসংখ্যবার দেখেছে সানান। চিন্তিত হলেও আজও বেশ নির্বিকার ছেলেটি, অনেকটাই স্বাভাবিক। কিন্তু শামস তো এসব লাশের সাথে পরিচিত নয়। পরিবারের সাথে 11 বছর আগে লন্ডনে পাড়ি জমিয়েছে। খুন খারাপই কমই দেখেছে বাস্তবে। আজ ছেলেটি এতটাই উদ্বিগ্ন আর অস্থির যে দৌড়ে গিয়ে ঢুকেছে ওয়াশরুমে। শেহেরেরও এখন কেমন যেন ভয় ভয় লাগছে। অধ্যস্য ভয়ের তাড়নায় গলা থেকে কথাও বেরোতে চাচ্ছে না ঠিকমতো। কিন্তু ডাক্তার সানানকে পাথরের ন্যায় কঠিন, অনুভূতিহীন মনে হচ্ছে। কাটাছেঁড়া শরীর জীবনে বহুবার দেখলেও কখনো তো খুন করেনি নিজ হাতে। হতাশার কালো মেঘ কিছুটা হলেও জমেছে মনের গোপন জুড়ে, কিন্তু ওদের কাছে ধরা দিতে চাচ্ছে না সহজে। শেহের বরের মনের অবস্থা জানতে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি। সানানের কথা শেষ হবার আগেই শামস বের হয়ে আসে ওয়াশরুম থেকে। গোসল সেরে, খুন করে অধীর অস্থির লাগছে ছেলেটির, তাই তো গোসল সেরে নিল নিজের অস্থির চিত্তকে স্বাভাবিক করতে। খুব দ্রুতই গোসল করেছে ছেলেটি, নিজ কক্ষেও ফিরে গেল ছটপট করে। সানান গম্ভীর কণ্ঠে বউকে বলল, চলো লাজবধূ, গিয়ে শুয়ে পড়ি। বউয়ের কাঁধে হাত রেখে বেচারা চলে আসে কক্ষে। এখনও ইলেকট্রিসিটি আসেনি। সকালের আগে হয়তো তিনি আসবেনই না। খুনের ঘটনায় ধরা পড়ে যাওয়ার ভয়ে মুঠোফোন থেকে ভিডিও ডিলিট করে দিল ছেলেটি। হতাশ বদনে শেহের পাশে বসে আছে চুপটি করে। বউকে চুপটি করে থাকতে দেখে মাথায় ঘোমটা টেনে দিয়ে সানান শুধালো, ভয় পাচ্ছ আমায় নিয়ে? না, তবে তবে কি লাজবধূ? ওখানে কি হয়েছিল সব ঘটনা খুলে বলুন না আমায়। সানানও শুয়ে পড়ল বউয়ের পাশে। একটু একটু করে ঘটনার আদি অন্ত তুলি বলেছে ছেলেটি। সব শুনে শেহের আত্মবিশ্বাসের সুরে বলল, কিছু হবে না আপনার, এভাবেই শক্ত থাকতে হবে আপনাকে। বউয়ের পায়ে আগেই একটি পা তুলে দিয়েছিল সানান। এবার পরম সোহাগে এক হাতে গলা জড়িয়ে ধরে ভারী কণ্ঠে শুধালো, এই খুনের দায়ে আমার যদি ফাঁসি হয় তাহলে তুমি কি করবে লাজবধূ? অথাই। বরের মুখ চেপে ধরে ভীষণ উৎকণ্ঠার সাথে শেহের জবাব দিল, এমন অলক্ষণে কথা বলবেন না, আপনার কখনোই ফাঁসি হবে না, আমি হতে দেব না। এরই মাঝে শামসের কক্ষ থেকে চিৎকারের আওয়াজ ভেসে এলো। চিৎকার শুনে সানান শেহের জন্য দিকবেদিক হারিয়ে দৌড়ে এলো এ কক্ষে। শামস যতটা আগ্রহী উৎসাহী হয়ে খুন করতে গিয়েছে ঠিক ততটাই ভেঙে পড়েছে এখন। গোসল সেরে এসে একা কক্ষে ড্রিঙ্কস করেছিল ছেলেটি। অতিরিক্ত ড্রিঙ্কস করে নেশা হয়ে গেছে এতক্ষণে। সানানকে দেখেই চিৎকার করে বলতে শুরু করলো, ভাইয়া, আমি কিন্তু জীবনেও বিয়ে করব না। ওকে। ভাইকে মাতাল দেখে সানান শেহেরকে ইশারা দিল কক্ষে ফিরে যেতে। মাতাল হলে কি হবে, ইশারা দেখে দ্বিগুণ ক্ষোভে বলল, আমি বলছে বিয়ে করতে চাই না, জীবনেও চাই না, কখনোই চাই না। ওকে পাঠিয়ে দিচ্ছ কেন ভাইয়া? আমাকে তোমার ড্রাঙ্ক মনে হয়, মাতাল মনে হয় আমাকে? সানান একবার তাকিয়েছে শুধু, জবাব দেয়নি এসব অনর্থক কথার। বেয়ারা ছেলেটি নিজেই বলে যাচ্ছে বিরতিহীনভাবে, ওকে ওকে, এই শামস কখনো মাতাল নয়, মাতাল হতেই পারে না শামস। কিছুক্ষণ ধরেই স্বামীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভীত শেহের। শামসের এলোমেলো কথা শুনে আচানক ফিক করে হেসে দিল আনমনে। হাসতে দেখে নেশাগ্রস্ত ছেলেটি বলল, আগে বিয়ে করে খুব জিতে গেছিস তাই না? আমি পেছনে পড়েছি বলে খুব খুশি লাগছে তোর? সানানের ইশারায় এবার শেহের ঠিকই চলে আসে কক্ষে। ভাইয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে শামস। নেশার ঘোরে বিড়বিড় করে শোধায়, ভাইয়া, বিয়ে কেমন ভাইয়া? বিয়ে করলে কি খুব খুশি লাগে? এসব কথার কোনো জবাবই নেই সানানের কাছে। আবোল তাবোল বকতে বকতে শামস ঘুমিয়ে পড়ল খানিক বাদেই। ভাইকে ঠিকভাবে শুইয়ে দিয়ে সানান ফিরে আসে বউয়ের কক্ষে। হৃদয় কালো মেঘের আধার নিয়েই রাতে ঘুম পুরিতে যাত্রা করে ওরা। মায়া নিদে নিশি পেরিয়ে যায় ধীরে ধীরে। সবে উষার আলো ফুটেছে ধরায়। এরই মাঝে শয্যা ছেড়ে সানান বেরিয়ে যায় মর্নিং ওয়াকে। লক্ষ্য এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ। স্পটে গিয়ে দেখতে পায় পুলিশ উপস্থিত সেখানে। স্থানীয় টোকাই শ্রেণী সম্ভবত খোঁজ পেয়েছিল সগার আগে। বোমার আক্রমণে দগ্ধ বিধ্বস্ত বাইকের বডি সহ বিচ্ছিন্ন অংশ চুরি করে নিয়ে যায় শেষ রাতেই। লাশগুলোর মোবাইল, ওয়ালেট কিছুই অবশিষ্ট রাখেনি। রাস্তার দুপাশে বাঁধা
দড়ি রাতেই বোমা বর্ষণে ছিঁড়ে যায়। এমনকি সে ছেঁড়া দড়ির গাছে বাঁধা অংশ খুলে নিয়ে গেছে ওরা। পুলিশ আগমনের পূর্বেই এসব আলামত উধাও হয়ে গেছে স্পট থেকে। কথাই বলে না, ফ্রি পেলে কিছু কিছু মানুষ আলকাতরাও পকেটে করে নিয়ে যায়। এখানকার ব্যাপারটা অনেকাংশে সেরকমই, যে নিম্নবর্গের লোকজন এসব কুড়িয়ে নিয়েছে, ওরা কখনোই পুলিশকে ফেরত দেবে না জিনিসগুলো। ফেরত দিতে এলে তো নিজেরাই পুলিশের হাতে মার খাবে, স্বীকারই করবে না কোনো কিছুতে। কুড়িয়ে নেয়া জিনিস আজই হয়তো বিক্রি করে দেবে কোনো হাটে। এসব ভেবে সানান মোটামুটি নির্ভর। সব কিছু খুঁজে বের করে আসামি শনাক্ত করতে পুলিশের হয়তো অনেক দিন লাগবে। তার আগেই ওরা যে কোনোভাবে পৌঁছে যাবে লন্ডনে। মোটামুটি ফুরফুরে মেজাজে বেচারা ফিরে এলো বাড়িতে। এসে শামসকে অভয় দেয় যে পুলিশ কোনোভাবেই ওদের সংশ্লিষ্টটা খুঁজে বের করতে পারবে না। শামস এখনও বেশ অস্থির, অধীর, বিচলিত, যদিও স্বাভাবিক হবার নিরন্তর চেষ্টা করছে। সকালে ওরা সবাই নাস্তা করে দাদির কক্ষে বসে। এরপরেই তিনজন বেরিয়ে গেল বিভাগীয় শহরের উদ্দেশ্যে। শামস বেশ ঘাবড়ে যাওয়ায় ছেলেটিকেও সাথে নিয়েছে সানান। আজ বিয়ের শপিং হবে। সানান শেহের, সায়ন মেহেক, দুজনেরই বিয়ের শপিং। বিয়ে করার জন্যই তো দেশে এসেছে ওরা। বেশ ভালো আর্থিক প্রস্তুতিও রয়েছে। সামনের শুক্রবারই বিয়ে, তো আজই শপিংয়ের ঝামেলা সেরে নিচ্ছে। মেহেকদের বাড়ি থেকে সায়ন মেহেক আসবে শপিংয়ে। ডাক্তার আন্দালিব, মারা আহমেদও আসবেন ওদের সাথে। সকাল 11টা নাগাদ বিভাগীয় শহরে পৌঁছে যায় সবাই। শপিং শুরু করে শহরের একটি বড় শাড়ির দোকানে ঢুকে। সানান লেহেঙ্গা টেহেঙ্গা বউকে পরাতে চায় না বিয়েতে। লন্ডনে বসে মেয়ে মানুষের গাউন পরিহিত বিয়েই দেখে আসছে বছরের পর বছর ধরে। বিয়ের দিনে লেহেঙ্গা গাউনের মতো পোশাক ভালো লাগে না ছেলেটির। বাঙালি বধূর সাজেই শেহেরকে দেখার ভীষণ ইচ্ছে। কপিবাজ মেহেকের নিজস্ব কোনো শখ নেই, শেহেরকেই ফলো করতে চায় বিয়ের কেনাকাটায়। দোকানে একের পর এক শাড়ি দেখিয়ে যাচ্ছে সেলসম্যানরা। শেহের দ্বিধান্বিত কোনটি কিনবে আর কোনটি বাদ দেবে। বিয়েতে নর্মালি কয়েকটি শাড়ি কেনা হয়, বউ সাজার শাড়ি, বউ ভাতের শাড়ি, সাথে আরও কয়েকটি। এমনই তো কেনা হয়, তাই না? শাড়ি সম্পর্কে ভালো ধারণাও নেই মেয়েটির। লাজ বধূকে দ্বিধান্বিত দেখে সানান সামনের 10টা শাড়ি প্যাকেট করার আদেশ দিয়েছে। আচানক যেন শেহের সিদ্ধান্তে উপনীত হয়ে গেল। বরকে স্রেফ জানিয়ে দিয়েছে এতগুলো শাড়ির সব কটাই তাকে ভালো লাগবে না, কয়েকটা বাদ দিতে হবে এখান থেকে। প্রথমেই একটি শাড়ি সরিয়ে রাখল পাশে। সানান সেই শাড়িটি নিয়ে ঝুলিয়ে দিল বউয়ের কাঁধের ওপর দিয়ে। ধীর কণ্ঠে বিড়বিড় করে বলল, ভীষণ সুন্দর লাগছে লাজবধূ, বাদ দিচ্ছ কেন? কবে যে দেখব তোমায় বউয়ের সাজে? বিচিত্র সব ঝামেলার শুরুও এখান থেকেই। কপিবাজ মেহেক বাচ্চাদের মতো সুরে আবদার করল সায়নের কাছে, আমার কাঁধের ওপর দিয়েও একটা একটা করে শাড়ি ঝুলিয়ে দাও না। দেখো না কোনটাই ভালো লাগে আমাকে। এই যে সানান ভাইয়া দেখছে শেহেরকে। ওরা হাজব্যান্ড ওয়াইফ, যা খুশি করতে পারে, আমরা কি ওদের মতো করব নাকি? শাড়ি ঝুলিয়ে না দেখলে আমি কিন্তু আজ শপিংই করব না। না করলে না কর, আমি গেলাম, তোর আবদার নিয়ে তুই থাক। লাজুক সায়ন দ্রুত বেরিয়ে যাচ্ছিল শাড়ির দোকান থেকে। আচানক মেহেক এসে পেছন থেকে হাত টেনে ধরল। খুনের ঘটনায় গত রাত থেকে বেশ মন মরা হয়ে আছে শামস। এবার ঝটপট চলে এলো সায়ন মেহেকের সামনে। এসেই দুষ্ট হেসে মেহেককে বলল, আরে তুই কিসের হাত ধরে টানাকানি করছিস রে? গতকাল তো সানান ভাইয়া কোলে নিয়েছে শেহেরকে। সায়ন চোখ বড় বড় করে তাকায় শামসের পানে। মেহেক তর্জনী উঁচিয়ে হুঁশিয়ার করে বলল, তুমি কিন্তু আমাকে অনেক ঠকাচ্ছ, আর চলবে না এসব। আজকে আমাকেও এখান থেকে কোলে করে নিতে হবে। শামস কয়েক কদম দূরে গিয়ে মুখ টিপে হাসছে। সায়ন দুঃখ মিশ্রিত কণ্ঠে ভাইকে ধমকিয়ে বলল, তুই এটা কি করলি রে? একদম ঢোল বাজিয়ে দিলি। এখন তো শুধু নাচতেই থাকবে। তোমাকেও নাচাবে, ফ্রিতে সিনেমা দেখতে চাই আমি। শামসের কথা শেষ হতে না হতেই মেহেক বলল, তুমি এবার আমার কাঁধে শাড়ি রেখে পরীক্ষা নাও তো সায়ান ভাইয়া। শেহের দূর থেকে দেখে যাচ্ছিল সব। দৌড়ে এসে মেহেককে টেনে নিয়ে গেল এক পাশে। কানে কানে ফিসফিসিয়ে বলল, শোন, সায়ন ভাইয়া কিন্তু খুব তেড়া। আজকে যদি এইভাবে শাড়ি ধরতে বলস, তাইলে বাসর রাতে তোর ঘোমটা নাও খুলতে পারে। আজকে কাঁধে শাড়ি ধরলে তুই খুশি, নাকি বাসর রাতে ঘোমটা টেনে সরালে বেশি খুশি? কোনটা? আজকের চিন্তা আজকে, সব নগদ নগদ। যা বলদি, তাইলে বিশাল ঠকাঠকি তুই। যা, শাড়ি ধরা লাগবে না, কিন্তু তোরে যে কোলে নিল, সায়ান ভাইয়া তো একবারও কোলে নিল না আমায়। আরে হে বেয়াক্কেল, এখনই কোলে উঠতে গেলে মরবি তুই। বিয়ের দিন তোকে কোলে করে গাড়ি থেকে নামাবে না কিন্তু। কি কস তুই এইগুলা? সায়ন ভাইয়া এমনই, উনি একটা জিনিস রে ভাই। ঠিকই কইছস শেহের,
তোর জামাইর চেয়ে আমার জামাইটাই ভালো। যা হারামি, এইটা একটা কথা কইলি? শেষ পর্যন্ত আমার জামাইটার সাথে তুলনা দিয়ে ফেললি, মনে মনে বলে গেল শেহের, কিন্তু মুখে আওড়ালো না কিছুই। মেহেককে যে শান্ত করতে পেরেছে এটাই তো বেশি। শেহের ধীর পায়ে ফিরে গেল বরের কাছে। মেহেক এসে আটঘাট বেঁধে বসল সেলসম্যানদের সামনে। শেহেরকে কপি করে ঠিক 10টি শাড়ি নিয়েছে মেয়েটি। এসব দেখে মায়া আহমেদ এগিয়ে এসেছেন ক্ষুব্ধ বদনে। এসেই মেয়েটিকে পাশে টেনে নিয়ে দাঁত কটমট করে বলল, পোড়া কপালি, শেহেরের মতো চেহারা আছে তোর? 10টা শাড়ি নিতে চাস? কত টাকা লাগবে জানোস? জীবনে কখনো খুব বেশি কষ্ট দেয়নি বাবা মা। ভাই মায়াজের চেয়ে বয়সে 11 বছরের ছোট মেহেক, স্বভাবে ভীষণ আদুরে, আর আবদারের অভ্যাসটাও বেচারির সহজাত। ভুল চিকিৎসায় হরমোনাল সমস্যার কারণে মেধা বিকশিত হয়নি যথাযথভাবে। এসব কারণেই মাঝে মাঝে কপি করে বসে। আজও 10টি শাড়ি নিল কপি করেই, কিন্তু বিয়ের শপিংয়ে এসে মায়া আহমেদের এহেন ব্যবহার সহ্য করতে পারল না একদমই। অভিমানী মেয়েটি অভিমানে আখি জল নিয়ে বেরিয়ে যাচ্ছিল দোকান ছেড়ে। মায়ের বাধ্য ছেলে সায়নও অবাধ্য হলো এবার। ভীষণ বিরক্তি নিয়ে একবার তাকিয়েছে ছেলেটি মায়ের পানে, পরক্ষণেই ছুটে গেল হবু বউয়ের কাছে। হাত ধরে টেনে আশ্বাসের সুরে বলল, চল, আমিও যাব তোর সাথে। অন্য কোথাও গিয়ে খেয়াল খুশি মতো শপিং করব আমরা। যাক, তোকে শাড়ি একটা বেশি দেব মেহেক। তোর অভিমানে সায়ান ভাইয়ার লাজ ভেঙেছে। পাবলিক প্লেসে কি সুন্দর করে হাত ধরেছে তোর। সায়ন তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল লাজে। বেচারা আবারও বেরিয়ে যাচ্ছিল দোকান থেকে। ডাক্তার সাহেব এগিয়ে গিয়ে এত জোরে হাত টেনে ধরলেন যে মেহেক ভারসাম্য হারিয়ে হেলে পড়েছে তার গায়ে। বেচারা 2 হাতে জড়িয়ে ধরে কোনো মতে রক্ষা করেছে পিছলে যাওয়া থেকে, নয়তো মেহেক পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতো এখনই। অতপর লাজুক হাসিতে মেয়েটিকে সরিয়ে দিয়ে দূরে সরে গেল সায়ন। ডাক্তারের ভাব ভঙ্গিতে বেয়াক্কেল মেহেক এবার বেশ খুশি। সানান কাছে এসে ফিসফিসিয়ে যমজ ভাইকে বলছে, মেহেক কিন্তু খুব বেশি আবদার করেছে না? তুই স্বাভাবিক থাকলে এত কিছু হয় না। মেয়েটাকে এখন থেকে বোঝার চেষ্টা কর। তোর তো সুখী লাগে, সব ঝামেলা শুরু হয় তোদের দুজনকে দেখে দেখে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যমজ ভ্রাতৃদ্বয়ের মাঝে। তবুও এখন সায়নের কথায় জবাব দেয়নি সানান। গোপন খুনের চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে ছেলেটির হৃদয়কে। ওইদিকে ডাক্তার আন্দালি বকে যাচ্ছেন মায়া আহমেদকে। উপায় না দেখে বেচারি জবাব দিল স্বামীকে, ভাগ্নি ভাতিজি দুটোকে ছেলের বউ বানিয়ে দল ভারী করার চেষ্টা। এই জন্যেই বাইরের মেয়ে বিয়ে করাতে চেয়েছিলাম ছেলেদেরকে। শপিংয়ের মাঝেই দ্বীপ্রহর আসে। লাঞ্চের জন্য সবাই একসাথে ভিড় জমায় রেস্টুরেন্টে। শামস একটি কর্নারের টেবিল ঠিক করে দেয় সানান শেহেরকে। কর্নারে আর কোনো টেবিল খালি নেই বলে সায়ন মেহেককে বসতে হলো অন্য সবার সাথেই। দূরের টেবিলে বসেও শেহেরকে কপি করতে একদমই ভুলেনি মেহেক। ওখানে শুরুতেই সানান একটুখানি খাবার তুলে দিয়েছে লাজবধূর মুখে। এমনটা দেখে সায়নের উপর ভীষণ অভিমানী হলো কপিবাজ মেয়েটি। এক চিমটি খাবারও তুলল না মুখে। হবু বউকে নিয়ে কি করবে সায়ন? বাবা মায়ের সামনে লাজ ভেঙেই খাবার তুলে দিয়েছে বেচারির মুখে। শেষ পর্যন্ত বেশ ভাব জমে গেছে আজ দুজনের। শপিং শেষে ক্লান্ত মায়া আহমেদ আর ফিরতে চাননি গ্রামের বাড়িতে। ছেলেদেরকে নিয়ে থাকতে চেয়েছেন বাবার বাড়ি। এই বিভাগীয় শহরেই বাবার বাড়ি তার। শামস মায়ের সাথে চলে যায় নানা বাড়ি। ডাক্তার আন্দালিবু গিয়েছেন বউয়ের সাথেই। বাধ্য ছেলে সায়ন চলে যায় মেহেককে বাড়ি ফিরিয়ে দিতে, আর সানান বউ নিয়ে যাত্রা করে নিজ বাড়ির পথে। ক্লান্ত দিবস ফিরে গেছে সূর্যালোককে সাথে নিয়ে। সাঁঝ এসেছে আঁধারের লাজ নিয়ে। সাঁঝের শুরুতেই বাড়ি ফিরে আসে সানান শেহের। এসেই দেখতে পায় রাহেলা কান্নাকাটি করছে অঝরে। ভীষণ আগ্রহে ওরা একসাথে প্রশ্ন করল, কি হয়েছে চাচি? স্বামীরা আর বেশি দিন বাঁচবে না রে। বিলাপের সুরে জবাব দিল রাহেলা। ক্যান্সারে কি কেউ এত তাড়াতাড়ি মারা যায় নাকি? সানান জবাব দিল সন্দিহান ভঙ্গিতে, লিভার ক্যান্সার, লাস্ট স্টেজ। আচ্ছা, ঠিক আছে। ওর রিপোর্টগুলোর কোনো ছবি আছে আপনার কাছে? তাহলে রিপোর্টগুলো দেখান তো আমায়। না, সব রিপোর্ট মোকাম্মেলের কাছে। রিপোর্টের ছবি পাঠাতে বলেন মোকাম্মেলকে, আমি দেখব সব। এত কিছু নিয়ে চিন্তা করার লাগবো না তোমার। চিকিৎসার টাকাটা দিলেও তো পারতা। তোমার ছোট চাচার কত টাকা ঋণ স্কুলে, তার মধ্যে মাইয়াডার এমন অসুখ, আর তোমরা আছো বিয়ার শপিং নিয়া। আব্বু টাকা দেবে চাচি, টেনশন করবেন না। সব টাকা তো শেষ কইরা ফালাইছো শপিং কইরা। বিয়ার অনুষ্ঠানের পিছনে আর টাকা খরচ কইরো না তো। সেই টাকাটা অন্তত আমা করে দাও।
সানান জবাব দেয়নি কুটিল চাচিকে। স্বামীরাকে নিয়ে বেশি চিন্তা করার সময়ও নেই ওদের, কারণ ছুটির অনেক দিন পেরিয়ে গেছে অলরেডি। লন্ডনে ফিরে যেতে হবে শীঘ্রই। বিয়ের আনুষ্ঠানিকতায় আর দেরি করলে হবেই না। তাই চাচাতো বোনের ক্যান্সার হওয়া সত্ত্বেও ওরা ওদের কাজ বাধাগ্রস্ত করতে চায় না। চাচির সাথে কথা না বাড়িয়ে সানান চলে যায় ওয়াশরুমে। শেহের চুপি চুপি ভাবছে, কতগুলো শাড়ি কিনে দিল, একটা শাড়ি যদি পরে দেখাতে পারতাম। কিন্তু শাড়ি পরলেও তো রাহেলা খোটা দেবে, ওনার মেয়ে ক্যান্সারে অসুস্থ, এর মধ্যে শাড়ি পরে ফুর্তি করছি এমনই তো বলবে আমায়। স্বামীরার জন্য মায়া হয় শেহেরের, একসাথেই তো বড় হয়েছে সেই শিশুকাল থেকে। কিন্তু স্বামীরা অসুস্থ বলে স্বামীকে খুশি করা থেকে বিরত থাকবে? সানান লন্ডনে ফিরে যাবার আগে 10টা শাড়ি পরে দেখানোর সময়ও হবে না। ভীষণ ইচ্ছে সত্ত্বেও রাহেলার কথা ভেবে আর শাড়ি পরা হলো না মেয়েটির। নতুন উষা এসেছে ক্লান্ত নিশাকে ফিরিয়ে দিয়ে। উষার আলো ফুটতেই সানান বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় গিয়ে প্রথমে উত্তরায় যাবে ছেলেটি। উত্তরার সেই ভাড়াটিয়া ওদের বাসা ছেড়ে দিয়েছে। ফ্ল্যাটে নতুন করে কিছু কাজ করাতে হবে। সানান কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসবে কেয়ারটেকারকে। মা মায়া আহমেদ গ্রামের বাড়িতে বেশি দিন থাকতে পারেন না, তাই ঢাকায় যেন কটা দিন কাটাতে পারেন সেই সুযোগ করে দিতে যাচ্ছে। উত্তরা থেকে ছেলেটে সোজা চলে যাবে পুলিশ হেডকোয়ার্টারে। সেই অচেনা আগন্তুকের পরিচয় জানতে চায় আজই। এই কয়েকদিনের ব্যস্ততায় আগন্তুকের পিছনে সময় ব্যয় করা হয়নি। আজকেই সব রহস্য উদ্ঘাটন করতে হবে পুলিশ হেডকোয়ার্টার থেকে। সানান বেরিয়ে যাবার পরে রাহেলা কাঁদতে কাঁদতে আসে শেহেরের কক্ষে। এক হাতে মুঠোফোন কানে ধরে রেখেছে কুটিল মহিলাটি। স্বামীর 7 খুনের ঘটনায় মন মেজাজ ভালো না শেহেরের, তবুও কৌতূহলী কণ্ঠে শুধায়, কি হয়েছে চাচি? স্বামীরা আর বাঁচব না রে, আমরা ঢাকা যামু এখনই। লাউডস্পিকারে স্বামীরার সাথেই কথা বলছিলেন রাহেলা। মায়ের কান্নার ভেতরেই মেয়েটি কেঁদে কেঁদে মাফ চাচ্ছে শেহেরের কাছে। ছোট বড় সব অপরাধ ক্ষমা করে দেবার অনুরোধ করছে বারংবার। ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে শেহেরের কোমল হৃদয়টি। ছোটবেলা থেকে কত স্মৃতি দুজনের একসাথে। এরই মাঝে স্বামীরা কিরকম যেন একটু আর্তনাদ করে উঠল। রাহেলার কান্নার আওয়াজও বেড়ে গেল। তৎক্ষণাৎ মেয়েকে ভিডিও কল দিলেন তিনি। শেহেরের ছলছলে নয়ন দুটো দেখতে পেল অসুস্থ স্বামীরা শুয়ে আছে হসপিটালের বেডে। এহেন অবস্থা দেখে কয়েক ফোঁটা আখে জল গড়িয়ে পড়ল কপল বেয়ে। মুহূর্তেই ফোন কল কেটে দিলেন চাচি। মুঠোফোনে স্ক্রল করতে করতে একটি প্রেসক্রিপশন দেখালেন। বেচারি শেহের তো আর ডাক্তার নয়, ক্যান্সার রোগের মেডিসিন টেস্টের নামধাম সম্পর্কিত কিছুই জানে না। প্রেসক্রিপশন দেখে কোনো কিছু বাছাবিচার না করেই বিশ্বাস করল চাচিকে স্বামীরার অসুস্থতার কথা। এদিকে চাচি নাকি এখনই বেরিয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে। শেহেরের পানে করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, তুই কি যাবি আমাগো লগে? শেষবারের মতো দেখা আসতি মাইয়া ডারে। শেহের একটু ইতস্তত করে বলল, আমি একটু পরে জানাচ্ছি। তৎক্ষণাৎ মেয়েটে ফোন নিয়ে চলে যায় বারান্দায়। দ্রুত হাতে ফোন কল দেয় প্রাণপ্রিয় পতিকে। কিন্তু পতি মশাই নিরুত্তর, সারাই দিচ্ছে না। গত রাতে ফোন সাইলেন্ট করে ঘুমায় সানান। সকালে উঠে গোসল সেরে ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে যায়। মোবাইল ফোন নর্মাল মুডে আনতে খেয়ালই নেই। দুবার ফোন দিয়েও স্বামীর সাড়া না পেয়ে শেহের দৌড়ে আসে দাদির কক্ষে। স্বামীরা মারা যাবে শুনে দাদিও পারমিশন দিয়ে দেয় সাক্ষাতের। আর বিলম্ব করল না বেচারি। পোশাক পাল্টে রেডি হয়ে নিয়েছে দ্রুত। তারপর বেরিয়ে যায় রাহেলার সাথে। বাড়ি থেকে কয়েক কদম হেঁটে শেহেরকে নিয়ে গাড়িতে উঠে কুটিল ছোট চাচি। গাড়িটি শাঁ শাঁ করে ছুটছে ঢাকার উদ্দেশ্যে। প্রভাতের প্রথম প্রহর এখন। মানুষজনের তেমন আনাগোনা নেই পথে ঘাটে। মিনিট 5 পরেই গাড়ি থেমে গেল একটি বাঁকে। সে বাঁকে অপেক্ষামান মোকাম্মেল উঠে আসে গাড়িতে। গাড়িতে উঠেই পিস্তল বের করে কোমর থেকে। ব্যাপারটির গুরুত্ব বুঝতে পারে না শেহের। রাহেলা বেগমও খুব খুশি নন পিস্তলধারী মেয়ে জামাইকে দেখে। চাচিকে কৌতূহলী কণ্ঠে স্বামীরা প্রশ্ন করল, মোকাম্মেল ভাই তো এইখানে, অসুস্থ স্বামীরার সাথে কে আছে এখন? হাসপাতালের লোক আছে, তোর চিন্তা নাই। ধমকের সুরে রাহেলা জবাব দিল মেয়েটিকে। বেচারি শেহেরও চুপসে গেল মুহূর্তেই। ক্ষণিকের নীরবতা এসেছিল সবার মাঝে। রাহেকা আচানক বিরক্তির সুরে মোকাম্মেলকে জিজ্ঞেস করল, পিস্তল এইটা কার? রূপমের পিস্তল।
রূপমের কথা শুনেই চমকে যায় শেহের। এবার মেয়েটির যেন কিছুটা বোধোদর হল। সন্দেহ দানা বেঁধেছে বেচারির বিশ্বাসীর হৃদয়ে। করুণ কণ্ঠে অনুরোধের সুরে বলল, আমি আর যাব না চাচি, আমার শরীরটা ভালো লাগে না। তৎক্ষণাৎ পেছন থেকে মোকাম্মেল পিস্তল ঠেকায় মাথায়। এই গাড়িটি একটি কালো মাইক্রোবাস। মোকাম্মেল বসেছে শেহেরের ঠিক পেছনের সিটে। সেখান থেকেই পিস্তল ঠেকিয়ে ধরেছে মাথায়। অসহায় মেয়েটির কাছে এবার পানির মতো পরিষ্কার হয়ে গেছে সকল ষড়যন্ত্র। হৃদয় ছিঁড়ে যাচ্ছে বাঁধনহারা কষ্টস্রোতে। এ কষ্টস্রোত জীবনকে আবার কোথায় নিয়ে যায়? কোন তীরহারা অথৈ সাগরে ডুবতে হবে আজ আবার? এসব বৈরী ভাবনার ঘোরের মাঝেই রাহেলা কেড়ে নিল ওর ভ্যানিটি ব্যাগটি। মেয়েটিও মগ্ন হলো বিষম যন্ত্রণার ভয়ানক বিষাদে। আজও আনমনে ভাবছে, কেন বিশ্বাস করলাম এদেরকে, কেন এলাম এদের সাথে? এরা তো বারবারই আমার সাথে শত্রুতা করছে। রূপমের টাকার লোভেই কি এমন করছে ওরা, নাকি বড় চাচা এখনো টাকা দেয়নি বলেই এমন করছে? এই সব বৈরী ভাবনা ভেবে শেহের কেঁদে কেঁদে বলল, আপনি যত টাকা চান সব টাকা ডাক্তার সানান দিয়ে দেবে, প্লিজ আমায় নিয়ে চলুন বাড়িতে। কিছুই দেব না তোর স্বামী, গত রাত্রেও তো টাকার কথা কইলাম, কিছুই তো কইল না, উল্টা সব টাকা তোর জন্য শপিং কইরা শেষ করলো। শেহের চাচিকে এক ধাক্কা দিয়ে গাড়ির দরজা খুলে লাফ দিতে চেয়েছিল, কিন্তু চাচি দু হাতে জাপটে ধরে মেয়েটিকে। মোকাম্মেলও মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, এখনই মেরে ফেলবো তোকে, চুপচাপ বসে থাক গাড়িতে। শেহের চুপসে যায় কিছুক্ষণের জন্য। চুপি চুপে মনে মনে নতুন ফোন দিয়ে আঁকতে শুরু করে। এর মধ্যে হতাশা কণ্ঠে রাহেলা বলতে থাকে, আইজকা যদি তোরে না নিয়া যায় তাইলে রূপম আমার মাইয়াডার ক্ষতি করব। স্বামীরার গোপন ছবি ভিডিও সব কিছু ধারণ করছে এই মোটকু মোকাম্মেল। নিজের বউ ও শরীররা রূপমের হাতে পৌঁছায়া দিছে, ওইগুলা নাকি ইন্টারনেটে ছাইরা দিব। আইজকা তোরে রূপমের হাতে না দিলে আমার মায়ার ইজ্জত আমি বাঁচাইতে পারমু না। আপনার নিজের দোষে সামিরার এমন হয়েছে, আর সেই কারণে আপনি আমার ক্ষতি করবেন? দেখ শেহের, সামিরার ছবি ভিডিও ইন্টারনেটে ছাইড়া দিলে মাইয়াডা আমার আত্মহত্যা করব। কত কষ্ট কইরা পালছি। রূপম কইছে তোরে ওর হাতে তুইলা দিলে ওরা সামিরার সব ডিলেট কইরা দিব, সাথে আমাগো ঋণও পরিশোধ কইরা দিব। আমি সব দিক দিয়াই বাইচ্ছা যাইমু। এই কয়েকটা দিন ধইরা মাইয়াডা আমার খালি কান্নাকাটি করতাছে। এই বদমাইশ মোকাম্মেল বিভিন্নভাবে ওর ছবি ভিডিও করছে, সারা দিন হুমকির ওপরে রাখছে আমাগোরে। আমাগো একদিকে ঋণের জ্বালা, আরেকদিকে মায়ার জ্বালা। আন্দালিব ভাইর ফ্যামিলি দেশে আইসা কয়েকটা টাকা দিয়েও এইবার আমাগো সাহায্য করল না। কারো মান সম্মানের কথা আমরা এখন আর চিন্তা করি না। পিছন থেকে অট্ট হাসিতে ফেটে পড়ল মোকাম্মেল। হাসতে হাসতেই শেহেরের কানের কাছে মুখ এনে বলল, আজকে তোমারও একইভাবে ছবি ভিডিও করব। ডাক্তার সানান বউ নেয়ার কথা আর কখনোই চিন্তা করব না। আজ থেকে আমাগো নতুন বেড পার্টনার হবা তুমি। শেহের কষিয়ে একটা চড় দেয় মোকাম্মেলের গালে। বিশ্রাম ভেতা পেরা। রোদ ঝলমলে প্রকৃতি, ঝিকমিক করছে রোদের সোনালি আভা। নিশির শিশির হারিয়েছে মিষ্টি রোদের উষ্ণ পরশে। প্রতিদিনের মতো আজও নতুন কিছু বাসন্তী ফুলের বাহারেই সেজেছে মেহেরুন্নেসার বাড়িটি। সকাল 8:30টার মতো বাজে এখন। কাজের ছেলে মনটা মাত্রই এসেছে বাড়িতে। ছেলেটির কেন যেন সন্দেহ হয় আজ বাড়িতে মানুষের উপস্থিতি কিছুটা কম। সন্দেহের ঘোরেই ছুটে আসে ঘরে। এসে দেখতে পায় সানান শেহের কোথাও নেই। মনটা চিন্তিত ভঙ্গিতে প্রবেশ করে দাদির কক্ষে। বৃদ্ধার নিকট থেকেই জানতে পারে শেহের ঢাকায় গিয়েছে ক্যান্সার আক্রান্ত সামিরাকে দেখতে। আর সানান কোথায় গিয়েছে সেটা জানে না বৃদ্ধা, তবে ডাক্তার সাহেব গিয়েছেন আলাদাভাবে। ছেলেটি সাথে সাথে কল দেয় সেই অচেনা আগন্তুককে। ভদ্রলোকের সাথে মনটার যোগাযোগ অনেক দিন থেকেই। ওর মাধ্যমেই মেহেরুন্নেসার বাড়ির খবর নিচ্ছিলেন তিনি সবার অগোচরে। ভদ্রলোক ফোন রিসিভ করলেই ঝটপট সব খবর জানিয়ে দেয় মনটা। সব শুনে ভীষণ ক্ষুব্ধ হন তিনি। মুঠো ফোনে সাথে সাথে কল দিলেন সানানকে। বেচারা তো গাড়ি নিয়ে পাড়ি দিচ্ছে ঢাকার পথ, ফোনটিও তার সাইলেন্ট মোডে। আগন্তুকের ফোন কল টেরই পায়নি ছেলেটি। মনটা নিজে ফোন দিয়েও যোগাযোগ করতে পারল না সানানের সাথে। আবারও কাজের ছেলেটি কল দেয় আগন্তুককে। বাড়ির সামনের দোকানের সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির নাম্বার সংগ্রহ করার নির্দেশ দেন ভদ্রলোক। কিন্তু সেখান থেকে গাড়ির নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি, কারণ রাহেলার সাথে শেহেরকে হাঁটতে বেরিয়ে যেতে দেখা যায় বাড়ির সামনে দিয়ে। দোকানের সামনে থেকে কোনো গাড়িতেই ওঠেনি ওরা। সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর আসবে কোথা থেকে?
কোনো তথ্য উদ্ঘাটন করতে না পেরে মনটা ছুটে আসে বাড়িতে এসে বসে থাকেনি হাত গুটিয়ে আড়াল থেকে আড়ি পাতে সাদেক মিয়ার কথোপকথনে একবার খিলক্ষেত জায়গাটির নাম উচ্চারণ করতে শোনা যায় ফিসফিসিয়ে কথাও বলছেন তিনি রাহেলার সাথেই ছেলেটি তৎক্ষণাৎ মুঠোফোনে জায়গাটির নাম জানিয়ে দেয় সেই আগন্তুককে এরপরে উৎকণ্ঠিত ভঙ্গিতে আবার বেরিয়ে যায় বাড়ি থেকে আশেপাশের দোকানগুলো থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে হবে শেহের কোন লোকেশন থেকে গাড়িতে উঠেছে গাড়ির নম্বর কি আর কেউ ছিল কিনা গাড়িতে সবই তো জানতে হবে আজ রাহেলার সাথে শেহের গাড়িতে উঠে মসজিদের সামনে থেকে ওখানকার সিসিটিভি ক্যামেরা সেদিন রাতেই নষ্ট করে রাখে ডাকাতরা আশেপাশের রাস্তার কিছু দোকান এবং পয়েন্টের সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টা করে মনটা সোজা রাস্তা বরাবর অধিকাংশ দোকানের সিসি ক্যামেরাই নষ্ট ডাকাতি করার আগে ডাকাতরাই নষ্ট করে রেখেছিল সেদিন শেহেরকে পরিবহনকারী গাড়ি সংক্রান্ত কোনো তথ্যই আজ উদ্ঘাটন করতে পারেনি মনটা এই রাস্তা ধরে কত গাড়ি আসে যায় কোন গাড়িতে মেয়েটি উঠেছে কে জানে শুধু ওই খিলক্ষেত শব্দটি জেনেছে আজ সর্বসাকুল্যে আর কোনো উন্নতি করতে পারেনি তথ্য সংগ্রহে সেই অচেনা আগন্তুকও আজ ভীষণ দুশ্চিন্তায় মগ্ন শয়তান রূপমের হাত থেকে কি করে বাঁচাবে অসহায় মেয়েটিকে তিনি নিজের র্যাব অফিস থেকে বেরিয়ে গিয়েছেন ফোর্স নিয়ে শেহেরদের জেলা আর ঢাকা জেলার মাঝখানে আরেকটি জেলা আছে মধ্যবর্তী সেই জেলাতেই তাদের র্যাব জোনের অফিসটি তাই প্রয়োজনে সহজেই তিনি ঢাকা ছুটে যেতে পারেন আবার শেহেরদের বাড়ি কিংবা ভার্সিটিতেও ছুটে আসতে পারেন অনায়াসে আজ গাড়ির তথ্য না জেনে বড্ড অসহায় ভদ্রলোক সত্যিই কি ঢাল হয়ে দাঁড়াতে পারবেন মেয়েটির জন্য সত্যিই কি ঢাল হয়ে দাঁড়াতে পারবেন মেয়েটির জন্য এসব এলোমেলো ভাবনায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার তবুও হাল ছাড়েননি মোটেও ভীষণ চৌকস অফিসার তিনি হাল ছাড়বেন কেন 10 সানান মাত্রই গাড়ি নিয়ে উত্তরা এসে পৌঁছেছে নিজেদের ফ্ল্যাটে ঢোকার চাবি নেই ছেলেটির কাছে কেয়ারটেকারেরও দেখা মিলছে না বাসার নিচে লোকটিকে কল দিতে মুঠোফোন বের করে পকেট থেকে মুঠোফোন বের করেই চমটে গেল এত ফোন কল দেখে শেহের ফোন দিয়েছে আগন্তুক ফোন দিয়েছে আবার মনটাও ফোন দিয়েছে আগন্তুকের নাম্বারটি নিজের ফোনে সেভ করে রেখেছিল সানান কিন্তু কখনো ফোন কল দিতে পারেনি ভদ্রলোক ছেলেটির নাম্বার ব্লক করে রেখেছিলেন আগেভাগেই আজ কেন নিজে থেকেই কল দিলেন অসময় কোনো অজানা বিপদ নয় তো ছেলেটি প্রথমেই কল ব্যাক করে শেহেরকে বেচারির ব্যাগ মুঠোফোন সহ সবকিছুই তো দখলে নিয়েছে রাহেলা বরের ফোন রিসিভ করবে কিভাবে বউয়ের সাথে যোগাযোগ করতে না পেরে সানান ফোন দেয় সেই আগন্তুককে ফোন রিসিভ করেই বজ্রপাতের ন্যায় গর্জন করে ওঠেন ভদ্রলোক মেয়েটাকে দেখে রাখতে পারলে না কেমন হাজবেন্ড তুমি কি হয়েছে বলুন তো ভীষণ উৎকণ্ঠার সাথে প্রশ্ন করল সানান সকালে রাহেলা নিয়ে গেছে শেহেরকে কি বলছেন আপনি কার কাছ থেকে শুনেছেন এসব কথা তোমাদের বাড়ির কাজের ছেলে মনটা জানিয়েছে সবকিছু ওর সাথে বহু দিন ধরেই যোগাযোগ আমার এসব ব্যাপারে আলাপ পরে হবে এখন বলো কোথায় তুমি আমি উত্তরায় তাই নাকি আমার কি মনে হয় জানো রাহেলা সম্ভবত রূপমের হাতে তুলে দিতেই নিয়ে গেছে শেহেরকে হ্যাঁ আমারও এমনটাই মনে হচ্ছে শোনো ছেলে রূপমদের খিলক্ষেতের বাড়িতে সেদিন বাতেন ছিল তাই আগেরবার মেয়েটিকে খিলক্ষেতের বাড়িতে নেয়নি উত্তরার হোটেলে নিয়ে গিয়েছিল রাহেলা আজ কিন্তু বাতেন মফস্বলর বাড়িতে আছে এদিক থেকে মনটা খিলক্ষেতের কথা জানিয়েছে আমায় তুমি এক কাজ করো রূপমদের খিলক্ষেতের বাড়িতে চলে যাও তো আমিও ফোর্স নিয়ে ওখানেই আসছি তুমি উত্তরায় আছো তো আমার আগেই ওদের খিলক্ষেতের বাড়িতে পৌঁছতে পারবে তুমি জি আমি এখনই যাচ্ছি বাড়ি চিনো তো নরমালি কেউ থাকে না ওই বাড়িতে ভালো করে চিনি আমি যাচ্ছি এখনই দেরি হয়ে যাচ্ছে আগন্তুকের ফোন কেটে দিয়েছে সানান মুহূর্তেই চেপে বসল নিজ গাড়িতে রূপমদের খিলক্ষেতের বাড়িটি বেশ পরিচিত ওর ডাক্তার আন্দালিব যখন উত্তরায় ফ্ল্যাট কিনেছেন তখন ভগ্নিপতি বাতেন জমি কিনেন খিলক্ষেতে পরবর্তীতে বিশাল দোতলা বাড়ি নির্মাণ করেন নিজ পরিবার নিয়ে মফস্বলের বাড়িতেই থাকেন পৌর মেয়র বাতেন রশিদ আজব ব্যাপার হচ্ছে খিলক্ষেতের বাড়িতে না থাকলেও বাড়িটি কখনোই ভাড়া দেননি পলিটিক্যাল কাজে যখন ঢাকায় আসেন তখন অবশ্য এই বাড়িতেই রাত কাটান অন্যান্য সময় খালিই পড়ে থাকে এত বড় প্রাচীর ঘেরা বাড়িটি বড় ফুফু আলেয়া যখন ঢাকায় আসেন তখন তিনিও এই বাড়িতেই থাকেন দেশে এসে সানান বেশ কয়েকবার গিয়েছে বাড়িটিতে বাড়ির ভেতর বাহির সব ভীষণভাবে পরিচিত আজ রাস্তায় সেরকম কোনো জ্যাম নেই মিনিট 20 মাঝেই সানান গাড়ি নিয়ে চলে আসে খিলক্ষেতে রূপমদের বাড়ি সংশ্লিষ্ট এলাকায় নিজ গাড়িটি কিছু দূরের একটি দোকানের সামনে পার্ক করে রাখে এ গাড়িটি রূপমের বেশ পরিচিত গাড়ি দেখলে আগেভাগেই হুঁশিয়ার হয়ে যেতে পারে তাই গাড়ি দূরে রেখে কৌশলী হলো ছেলেটি মাস্ক সানগ্লাস পরে চেহারা ঢেকে নিল অনেকটাই অতপর ধীর পায়ে হেঁটে বাড়ির সামনে চলে এসেছে মিনিট 2 মাঝে রূপমদের লোহার গেটটি বাইরে থেকে তালাবদ্ধ পেছনের দেওয়াল টপকে ছেলেটি ঢুকে
গেল বাউন্ডারিতে। এ বাড়ির আগাগোড়া সবকিছু সানানের মুখস্থ। রূপম ঢাকায় এলে দোতলার বাম পাশের কক্ষটিতে থাকে। সেই কক্ষ সংলগ্ন বারান্দাটি অর্ধ উন্মুক্ত, সহজ বাংলায় আমরা যাকে বলি খোলা বারান্দা। ছেলেটি জানালা বেয়ে উঠে গেছে ওপরের বারান্দায়। এবার কাঠের দরজা ভাঙার পালা। এটা খুব সহজ কাজ নয়, কিন্তু বউয়ের জন্য সকল কঠিনকেই, সব অদম্যকে জয় করার শক্তি ধারণ করেছে আজ। শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে কয়েকটি লাথি দিতেই দরজা ভেঙে গেল। খানিক তৃষ্ণার্ত এখন ছেলেটি, মাথাটাও ঘুরছে খুব। এসবকে সঙ্গে করেই আস্তে আস্তে প্রবেশ করল রূপমের কক্ষে। খুব সুন্দর করে সাজানো কক্ষটি, মনে হচ্ছে শেহেরকে নিয়ে বাসর করার চিন্তা করেছে বদমাসটা। মেজাজটা বড্ড বেসামাল হচ্ছে ডাক্তারের। রূপমকে সামনে পেলে এখনই খুন করে ফেলত তার বউকে নিয়ে বাসর করার প্ল্যান। বাঘের ন্যায় ক্ষিপ্র গতিতে ভেতরে সিঁড়ির নিকটে চলে গেল ছেলেটি। দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে বিধ্বস্ত হৃদয়ে। ঘরের কোথাও কেউ নেই, কিন্তু বাড়ির কলাপসিবল গেট বাইরে থেকে তালাবদ্ধ। ঘরে প্রবেশের জন্য গেটের ভেতরে একটি কাঠের দরজা রয়েছে। এ দরজাটিও একইভাবে বাইরে থেকে আটকানো। দরজা খুলে বাইরে যাওয়ার উপায় নেই। এক গ্লাস পানি খেয়ে সানান আবারও উঠে যায় দোতলায়। বাড়ির আঙিনায় কিছু বাঁশ রাখা, সম্ভবত বাড়ির কোনো কাজের জন্যই এনেছে। ছেলেটি দোতলার খোলা বারান্দা বেয়ে নিচতলায় জানালার স্যান্ডশেডে দাঁড়ায়। সেখান থেকে লাফিয়ে পড়ে নিচের আঙিনায়। আঙিনা থেকে ছোট একটি বাঁশ নিয়ে আবারও ছুটে যায় বারান্দার দিকে। দেওয়ালে হেলান দিয়ে ঠেকিয়ে রাখে বাঁশটি। তারপর সেভাবেই আবার দোতলায় উঠে যায় দ্রুত। কিচেনে নিয়ে বাঁশটিকে দা দিয়ে কেটে সাইজ করে নিয়েছে। এবার বাঁশের লাঠি আর দা নিয়ে নিচতলায় অপেক্ষার পালা। আজ বুক ভেঙে যাচ্ছে প্রেয়সী হারাবার অজানা ব্যথায়। কেন যেন হৃদয়টা বিদ্ধ হচ্ছে নিদারুণ কষ্টের নির্মম ছুরিকাঘাতে। বুকের রক্তেরা সব উষ্ণ হচ্ছে ক্ষোভের সুতীব্র অনলে। কেন আমার বউকেই তোর তুলে আনতে হবে বারবার? আর কোনো মেয়ে নেই পৃথিবীতে? আমার মনের ঘরে আগুন জ্বালাচ্ছিস কেন এমন করে? এমনই বিদ্রোহী ভাবনারা কুড়ে কুড়ে খেতে শুরু করেছে ছেলেটিকে। আজ চোখ বন্ধ করে চুপি চুপি ভাবছে, গাড়িতে বসে ওরা কোনো ক্ষতি করবে না শেহেরের, কারণ গাড়িতে মুরব্বী রাহেলা আছেন। ওনার সামনে শারীরিকভাবে হেনস্থা করার কথা নয়, যা ক্ষতি করার হয়তো এখানেই করবে। এসব ভেবেই তীব্র অপেক্ষায় সীমাহীন প্রতীক্ষার প্রহর গুনছে ছেলেটি। আজই রূপমকে চূড়ান্তভাবে মোকাবেলা করবে। সেদিনের 7 খুনের কারণে যদি জেলে যেতে হয়, তখন রূপম নিয়ে যেতে পারে লাজবধূকে। কোনোভাবেই প্রাণপ্রিয়াকে দেবে না অন্য কারো হাতে। প্রয়োজনে নিজে মরে যাবে, বউকেও মেরে ফেলবে নিজ হাতে। তবুও নিজের করেই রাখবে জীবন বসন্তে আসা লাজবধূকে। এসব বিদ্রোহী ভাবনার মাঝেই একটি বাইক এসেছে বাড়ির সামনে। দীর্ঘদেহী রূপম একাই আছে বাইকে। গেট খুলে বাইকটি ভেতরে এনে রাখল রূপম। আচানক একটি মাইক্রোবাসও এসে থামল গেটে। ঘরের জানালার এপাশ থেকে সানান দেখতে পায় গাড়ি থেকে শেহেরকে টেনে নামাচ্ছে রূপম। মোকাম্মেলও গেমে গেল ক্ষণিকেই। মোটু লোকটি একটি পিস্তল হস্তান্তর করেছে রূপমের কাছে। ওদেরকে নিয়ে আসা মাইক্রোবাসটি এবার ফিরে যাচ্ছে দ্রুত গতিতে। শেহেরকে টেনে নিয়ে রূপম ঢুকে গেছে গেটের ভেতরে। এমনটা দেখে সানানের হৃদয়টা যেন ক্ষত বিক্ষত হচ্ছে অদৃশ্য কোনো খঞ্জরে। বেচারার লাজবধূ রূপমকে এক ধাক্কা দিতেই পিস্তলের ভয় দেখালো বদমাসটা। গাড়িতে মারপিট হয়েছে কিনা কে জানে। শেহেরের বরফ শুভ্র বদনখানি টুকটুকে লাল। বাড়ির গেট 2 হাতে লক করে দিল মোকাম্মেল। এবার দৌড়ে এসে কলাপসিবল গেট খুলে দিচ্ছে তড়িঘড়ি করে। এসব দেখে সানান গিয়ে দা আর বাঁশ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দোতলার সিঁড়ির আড়ালে। ঘরে প্রবেশ করেই ওরা দরজা লক করে দেয়। সানান আঘাতের প্রস্তুতি নিতেই শেহের দেখতে পায় স্বামীকে। রূপম মোকাম্মেল যদিও দেখতে পায়নি ছেলেটিকে, কিন্তু শেহের আচানক চিৎকার করে বলে উঠল, আপনি এসেছেন। শেহেরের কথা শুনেই রূপম সতর্ক দৃষ্টিতে তাকায় সেদিকে। কাল বিলম্ব না করে গান পয়েন্ট করে সানানকে। এখনই মেরে ফেলবে মনে হয় নিষ্ঠুর হাতে। এহেন নির্মম দৃশ্যে বুক কেঁপে উঠল শেহেরের প্রিয় হারাবার অজানা আর্তনাদে। স্বামীকে বাঁচাতে মেয়েটি আচানক ধাক্কা দেয় পাশে থাকা মোকাম্মেলকে। বুলেট ছুটে গিয়ে বিদ্ধ করে মোটকু লোকটির পৃষ্ঠদেশ। গগনবেদারি চিৎকার করে বেচারা মেঝেতে লুটিয়ে পড়ে মুহূর্তেই। সহচর মোকাম্মেলকে গুলিবিদ্ধ হতে দেখে ক্ষণিকের জন্য যেন ঘাবড়ে গেল রূপম। এই সুযোগে সানান বাঁশ দিয়ে সজোরে আঘাত করে রূপমের হাতে। হাত থেকে আগ্রাসী পিস্তলটিও ছিটকে পড়ে যায় মেঝেতে। তুলনামূলক ছিমছাম শরীরের সানান লাফিয়ে গিয়ে পিস্তল তুলে নিল নিজ হাতে। বাঘের ন্যায় ক্ষিপ্র আজ ছেলেটি। কে বেঁধে রাখবে এখন তাকে?
পর পর 3 রাউন্ড গুলি ছুড়ল রূপমের বুক লক্ষ্য করে। বদমাসটা মেঝেতে লুটিয়ে পড়ল মিনিটের মাঝেই। রক্তে ভেসে যাচ্ছে ওর প্রশস্ত বুক। শেষবারের করুণ দৃষ্টিতে তাকালো সানানের বদনে। সানান দ্রুত কাছে এসে হতাশ কণ্ঠে বলল, তোকে খুন করার ইচ্ছে ছিল না ভাই, আমার বুক থেকে কলিজা কেড়ে নেওয়ার ধান্দা করেছিলি তুই, তাই বিদায় করে দিলাম আজ তোকে। তোর বউ অক্ষত আছে, নষ্ট হয়নি আমাদের হাতে। সানানের হাত ধরে অশ্রুজল বদনে শেষবারের মতো বলল। কথাগুলো শেষ হতে না হতেই পৃথিবীর মায়া ত্যাগ করল রূপম। মোকাম্মেল পরপারে বাড়ি জমিয়েছে কয়েক সেকেন্ড আগেই। এরই মাঝে গাড়ির আওয়াজ শোনা যায় বাড়ির বাইরে। আগন্তুক র্যাব অফিসার এসেছেন বিশ্বস্ত ফোর্স নিয়ে। বাড়ির গেট ভেতর থেকে তালাবদ্ধ দেখে ভদ্রলোক সহজেই আন্দাজ করেছেন ভেতরে হয়তো শেহের আছে রূপমদের সাথে। তিনি মনে মনে ভাবলেন, রূপমদের সাথে শেহের কী রকম শারীরিক অবস্থায় আছে জানি না, আপাতত আমি আগে ভেতরে যাই। ফোর্স এখনই নেওয়া উচিত হবে না। মেয়েটি অপ্রীতিকর অবস্থায় থাকলে ওর ছবি ভিডিও তুলে ফেলতে পারে আমার দৃষ্টির অগোচরে। জগতের কাউকেই বিশ্বাস নেই এসব মেয়েলি ব্যাপারে। এসব ভেবে আগন্তুক ফোর্সের সবার উদ্দেশ্যে বললেন, আপনারা চোখ রাখুন বাইরে, কেউ পালিয়ে যায় কিনা খেয়াল রাখুন। পুরো বাড়িটাকে 4 দিক থেকে ঘেরাও করে ফেলতে হবে এখনই। আমি একাই যাচ্ছি ভেতরে, দেখি ভেতরে কেউ আছে কিনা। আগন্তুক বেশ চৌকস অফিসার। সবাইকে ব্যস্ত রেখে দেয়াল টপকে একাই চলে এসেছেন বাড়ির ভেতরে। নিকটে আসতেই সানান দরজা খুলে দিল দ্রুত হাতে। ভেতরে এসে দুটো লাশ দেখে বড্ড হতাশ অফিসার সাহেব। মেঘে ঢাকা অম্বরের ন্যায় আচানক কালো হলো তার ফর্সা বদনখানি। ধীর কণ্ঠে তিনি সানানকে জিজ্ঞেস করলেন, তুমি খুন করেছো দুজনকেই? আমাকে? শেহের কান্না জর্জরিত কণ্ঠে আগে ভাগে জবাব দিয়ে দিল, না, আমার হাজব্যান্ড খুন করেনি। ওরা দুজন মারামারি করে নিজেরাই গুলি খেয়ে মরে গেছে। পিস্তল হাতে মাথা নিচু করেই সানান জবাব দিল, রূপম বারবার আমার বউ কেড়ে নিতে চাচ্ছিল, তাই আজ আমি ওকে খুন করে ফেলেছি। আর মোকাম্মেল ভুলবশত খুন হয়েছে রূপমের হাতে। রূপম আমাকে গুলি ছোড়ার সময় শেহের ওকে ধাক্কা দিয়েছিল গুলির মুখে। আগন্তুক পিস্তল কেড়ে নিল সানানের হাত থেকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন তিনি। পিস্তলের ম্যাগাজিন চেক করে দেখতে পেলেন একটি মাত্র বুলেটই অবশিষ্ট আছে। ওই বুলেটেই নিজের বাম পায়ের উরু বিদ্ধ করলেন দ্রুত হাতে। উরু থেকে রক্ত ঝরছে নিরন্তর গতিতে। সানান শেহের চমকে গেছে ভদ্রলোককে স্বেচ্ছায় গুলিবিদ্ধ হতে দেখে। অশ্রুজল শেহেরের বদনে চেয়ে তিনি আদেশের সুলে বললেন, তোমার স্বামী যে খুন করেছে এটা ভুলে যাও এখনই। তোমাকে ওর সাথে বিয়ে দিয়েছি সুখী দেখার জন্য, তোমার স্বামীকে জেলে পচানোর জন্য নয়। এসব কথা যেন মাথার ওপর দিয়ে গেল ওদের দুজনের। দুজনেই একসাথে প্রশ্ন করল, কিন্তু আপনি নিজেকে গুলিবিদ্ধ করলেন কেন? তিনি অসুস্থ শরীরেই ভরাট কণ্ঠে জবাব দিল, যাও শেহের, বাইরে গিয়ে আমার ফোর্সকে বলো আমি গুলিবিদ্ধ হয়েছি এবং একজনকে নিজ হাতে খুন করেছি। পৃথিবীর কেউ যেন জানতে না পারে তোমার স্বামী খুনি। আজ আমি খুন করেছি। রূপম হত্যার জন্য এটাই সত্য। শেহের কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিল। লোকটি ডাক দেয় পেছন থেকে, দাঁড়াও মেয়ে, আজকের ঘটনাটা শুনে যাবে তো। জি বলুন। আমি ফোর্সকে বলবো সানানকে গুলি করতে চেয়েছিল রূপম, কিন্তু ভুলবশত গুলি গিয়ে লাগে মোকাম্মেলের গায়ে। এরই মাঝে আমি এসে উপস্থিত হই এখানে। আমাকে দেখেই রূপম আমায় গুলি করে। সে গুলি বিদ্ধ করে আমার উরুকে। তখন প্রচণ্ড ব্যথায় আমি লুটিয়ে পড়ি মেঝেতে। লুটিয়ে পড়ায় সরকারি অস্ত্র ছিটকে যায় আমার হাত থেকে। সুযোগে রূপম আবারও গুলি করতে চেয়েছিল আমায়। ঠিক তখনই সানান পেছন থেকে ধাক্কা দেয় রূপমকে। ওর পিস্তল এসে ছিটকে পড়ে আমার সামনে। আত্মরক্ষার্থে রূপমের পিস্তল দিয়েই আমি গুলিবিদ্ধ করি ওকে, আর আমার গুলিতেই রূপম মারা যায়। আমি যা শিখিয়ে দিয়েছি ঠিক এমনটাই তোমরা দুজন বলবে আমার ফোর্স সহ পুরো পৃথিবীকে। রূপমের মৃত্যুর প্রকৃত ঘটনা তোমরা দুজন এখনই ভুলে যাও। শেহের কাঁদতে কাঁদতে জবাব দেয়, জি। এবার চোখ মুছে চলে যাও আমার ফোর্সের কাছে। লোকটির আদেশে শেহের চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় ঘর ছেড়ে। ভদ্রলোকের পা থেকে অবিরত রক্ত ঝরছে। সানান অশ্রুজল বয়নে তাকিয়ে ভীষণ অস্থির কণ্ঠে শুধালো, নিজেকে কেন গুলিবিদ্ধ করলেন আপনি? আগন্তুক সানানের কাঁধে হাত দিয়ে জবাব দিল, এখনো বড্ড অস্থির তুমি। স্বাভাবিক হও বেটা, তোমাকে মিথ্যে স্টেটমেন্ট দিতে হবে এখনই। ভুলে যাও সবকিছু। আমি বুঝে শুনেই নিজের উরুতে গুলি করেছি। কিচ্ছু হবে না আমার পায়ের। এই গুলি না করলে খুনের দায়ে তোমাকে জেলে পচতে হতো, অথচ আমি বলবো আত্মরক্ষার্থে গুলি করেছি। ভয় পেও না আমায় নিয়ে। এত বড় স্যাক্রিফাইস কেন করলেন? সত্যি করে বলুন তো কে আপনি?